আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যারিয়ার ম্যাপের মালিবাগ শাখা থেকে যুক্ত হয়েছি আমি শাম্মী আক্তার। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং শাম্মী ম্যামের ক্লাস মানেই তো ভোকাবুলারি ক্লাস। তো আমরা প্রথমে একটু ভোক্যাব দিয়ে স্টার্ট করব, এরপরে আমরা বাকি টপিকে যাব, একসাথে প্র্যাকটিস করব এবং আমাদের প্রবলেমগুলো সলভ করব। কেমন? এ পর্যন্ত একটু ওয়েট করি, আপনাদের জয়েন হওয়া পর্যন্ত ওয়েট করি। ওয়ালাইকুম আসসালাম। অগ্নিকন্যা নমস্কার, ভালো আছি। সৌরভ পল, আপনি কেমন আছেন? সরি, আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। কেমন? এম আই অডিবল টু ইউ অল? আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। ইয়াসিন আরাফাত ম্যাম, চিটাগং ক্লাস নিতে আসেন না কেন? হ্যাঁ, ইনশাল্লাহ যাব। ইয়াসিন আরাফাত, ইনশাল্লাহ যাব। আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানাতে পারেন। প্লাস হচ্ছে আমি এম আই অডিবল অর নট, আমার কথা ঠিক মতো সাউন্ড ঠিক আছে? গোলাম রব্বানি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের, আশা করি অনেক হেল্প হবে। এবং আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ইন্টেনসিভ কেয়ার ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এবং ইন্টেনসিভ কেয়ার ব্যাচের স্পেশালিটি তো আপনারা অলরেডি জানেন যে আমরা যদি এক্সামে টিকতে না পারেন তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দিব, তাই না? 42 পিপল আর ওয়াচিং। আর একটু ওয়েট করি, তারপর আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে চলে যাই। সো শাম্মী ম্যামের ক্লাস মানে প্রতিদিন একটু একটু ভোক্যাব থাকবে। আগের মতো আবারও বলছি, ভোক্যাব হচ্ছে আমাদের লাইফস্টাইল। যেহেতু এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে আনতে হবে, এই জন্য আমি প্রতিদিন ক্লাসে একটু একটু করে ভোক্যাব রেখেছি যাতে আপনাদের প্র্যাকটিস হয়। কেমন? প্রতিদিন একটু একটু করে ভোক্যাব করব, কারণ ভোক্যাব থেকে সবচেয়ে বেশি মার্কস আসে। পাশাপাশি আমরা একটু গ্রামার প্র্যাকটিস করব। ওকে? আমাদের শাম্মী ম্যাম, রুবেল রানা আমাদের সম্পদ, আমাদের বিউটি কুইন। রুবেল স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আপনার ভক্ত এবং আমি আপনার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। কিন্তু স্যার, আপনি আমার ক্লাস দেখেন, আমি অনেক নার্ভাস হই, কারণ গুরু যখন হচ্ছে তার শিষ্যের ক্লাস দেখে একটু অনেক, এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। স্যার, আপনি প্লিজ ক্লাস দেখেন না। অ্যান্ড হচ্ছে আমি রুবেল স্যারের অনেক বড় ভক্ত। যে কোনো প্রয়োজনে, যে কোনো কনফিউশনে সবসময় রুবেল স্যারের দ্বারস্থ হই এবং উনি সবসময় আমাদেরকে হেল্প করেন। আর স্যারের ব্যাপারে একটা সিক্রেট ইনফরমেশন হচ্ছে, স্যার অনেক চমৎকার কফি বানান, খুবই চমৎকার কফি বানান। সো হি ইজ আ গুড ব্যারিস্টা। বিশ্বাস সাধনা, থ্যাংক ইউ সো মাচ। অগ্নিকন্যা অনেককেই হচ্ছে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রুবেল স্যার, আপনি আমার গুরু, আপনি প্লিজ আমার ক্লাস দেখেন না, আমার নার্ভাস লাগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। আর যে কোনো প্রবলেমে যখন পড়ি আপনি এটা সলভ করে দেন, আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। ঠিক আছে, অলরেডি 63 পিপল আর ওয়াচিং। আমরা এখন ক্লাসটা তাহলে স্টার্ট করে দিতে পারি। কেমন? ক্লাসটা আমরা স্টার্ট করে দিতে পারি। খুবই নার্ভাস লাগছে হচ্ছে, রুবেল স্যার যখন ক্লাস দেখেন খুব নার্ভাস লাগে, কারণ উনি এত অসাধারণ পড়ানো, মাই গড। মানে খুবই আদর আদর করে পড়ান। যদিও অনলাইনে ক্লাস দেখেছি আমি স্যারের, অনলাইনে ক্লাসে মনে হয় না যে অনলাইনে ক্লাস করছি, অফলাইনের মতোই স্যার খুব এঙ্গেজ করে করে পড়ান। চমৎকার একটা মানুষ স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, রুবেল স্যার। ঠিক আছে, 73 পিপল আর ওয়াচিং। আমরা হচ্ছে আমাদের আজকে ক্লাসে যেতে পারি। সো বলেছি যে শাম্মী ম্যামের ক্লাস মানেই হচ্ছে আমরা প্রতিদিন ভোক্যাব একটু শিখবো। সো আজকে একটু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে শুরু করি। কেমন? সো আজকের টপিকটা হচ্ছে ভোক্যাব থাকবে, সাথে হচ্ছে প্রোনাউন এবং এর ব্যবহার। কেমন? প্রোনাউন এবং এর ব্যবহার। তো হচ্ছে দেখেন, বলেছি যে ভোক্যাব দিয়ে স্টার্ট করবো, তাই না? বিগত সালের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো আমরা হচ্ছে এখানে ইনক্লুড করে দিয়েছি। এবং আরেকটা কথা বলি, আরেকটা কথা হচ্ছে, আমাদেরকে বলা হয় যে ব্যাংকের পরীক্ষার জন্য লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে না, বাট এটা আসলে ভুল। লিটারেচার থেকে ব্যাংকের পরীক্ষাতে প্রশ্ন আসে, বাট গতানুগতিক ভাবে আসে না। যেমন বিসিএস এ আপনার পরীক্ষাতে প্রশ্নটা এরকম আসে যে এই বইটার রাইটার কে, বা এই ক্যারেক্টারটা কোথা থেকে এসেছে, বা কোন বইয়ের। কিন্তু ব্যাংকে এরকম আসে না। তবে ব্যাংকে লিটারারি ডিভাইসেস গুলো থেকে প্রশ্ন হয়। যেমন আপনারা জানেন যে স্ট্রিম অফ কনসিয়াসনেস থেকে প্রশ্ন হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে আপনার যে ব্যালট কি, বা ওট কি, বা এলইজি কি, এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। সো যেহেতু এটা তো লিটারেচারই পার্ট,
ব্যাংকের প্রশ্নটা লিটারেচার থেকে অবশ্যই আসে, কিন্তু একটু ভিন্নভাবে আসে। সো আমরা ওই কনফিউশন গুলো দূর করে ফেলবো, ওগুলো শিখে ফেলবো। আর এই ধারণাটা মাথা থেকে দূর করে ফেলেন যে ব্যাংকের পরীক্ষাতে লিটারেচার থেকে প্রশ্ন আসে না। অবশ্যই আসে, তবে কোন বই কে লিখছে এই বা বিভিন্ন পিরিয়ড থেকে ওই কোয়েশ্চেন গুলো বিসিএস এর মতো আসে না, তবে আসে। লিটারেরি ডিভাইসেস গুলো আসে। কেমন? ঠিক আছে, অনেকে অলরেডি আপনারা রিক্তা আক্তার, ওয়ালাইকুম সালাম। আলামিন ম্যাম আমার ক্রাশ। স্বর্ণালী আক্তার হচ্ছে 1 এর এ দিয়েছেন। সামিয়া ইসলাম, আপনাকে স্বাগতম। স্বর্ণালী আক্তারকেও স্বাগতম। আপনারা খুবই রেসপন্সিভ, আপনাদের কারণে ক্লাসটা অনেক বেশি মানে আনন্দ ঘন হয়ে ওঠে। 1 এর এ, 1 এর এ, ঠিক আছে। সো taciturn, so habitually silent or thoughtless is taciturn। কেমন? habitually silent or thoughtless is taciturn। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাতে এক্সপ্লেন করার কিছু নয়, পরের ইয়াতে যাই। এটা জাস্ট অ্যাড করে দিয়েছি যে এরকম কোয়েশ্চেন আসে যে হচ্ছে হ্যাবিচুয়ালি কম কথা বলে তাকে কি বলে? ট্যাসিটার্ন বলে। এখন কোয়েশ্চেন 2 তে যাই। যেমন হচ্ছে ওয়ান হু ইজ নট চেঞ্জড অর রিফর্মড, মানে যাকে হচ্ছে পরিবর্তন করা যায় না। ওই যে বলে না যে যার খাইসগুলো ধুলেও যায় না, এরকম যাকে পরিবর্তন করা যায় না তাকে কি বলে? তাকে বলা হয়, কোয়েশ্চেন 2, এটা হচ্ছে 2020 সাল ভিত্তিক কম্বাইন্ড অফিসার ক্যাশ পরীক্ষাতে এসেছে। পরীক্ষাটা হয়েছে 23 সালে। কেমন? কিছুক্ষণ পরে লিটারেচার থেকে প্রশ্ন আসবে, ওগুলো এক্সপ্লেন করব। এখানে এক্সপ্লেন করার তেমন কিছু নাই, সেজন্য এক্সপ্লেন করছি না, কিন্তু কিছুক্ষণ পরে আসবে এক্সপ্লেন করার মতো, ওগুলো তখন আমরা এক্সপ্লেন করব। কেমন? এটার আনসার দিয়েছেন আপনারা। কাইন্ডলি হচ্ছে কোয়েশ্চেনের নাম্বার দিয়ে তারপর আনসার করবেন। শেষের কবিতা, আপনাকে স্বাগতম। সুমাইয়া খাতুন, সুমাইয়া এ দিয়েছেন। 2 এর ডি দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। অ্যাপ্রিহেনসিভ রাসেল সি দিয়েছেন, 2 এর সি দিয়েছেন। অনেকে হচ্ছে 2 এর সি দিয়েছেন। সামিয়া ইসলাম সি দিয়েছেন। ওকে, আমরা দেখি যে ইনকরিজিবল, হেজিট্যান্ট কি, ভালনারেবল কি। যখন আমরা এই ধরনের ইয়াগুলো শিখবো তখন আমরা এইভাবেও প্র্যাকটিস করতে পারি যে ধরেন 4টা অপশনের অর্থই আমরা শিখে ফেললাম। একটা অপশন হয়তো আমরা পারি, বাট বাকি 4টা অপশন সহ শিখে ফেললাম, আমাদের ভোক্যাবটা আরো একটু এনহ্যান্স হলো। কেমন? সো হেজিট্যান্ট মানে যে একটু হচ্ছে কি ইতস্তত করে। হেজিট্যান্ট হচ্ছে কথা বলতে গিয়ে একটু ইতস্তত করে, যে সে হচ্ছে হেজিট্যান্ট। বাট এটা তো হবে না, যাকে চেঞ্জ করা যাবে এরকম একটা খুঁজবো। ভালনারেবল, খুবই ভালনারেবল হচ্ছে আমাদের সোসাইটিতে মেয়েরা আমরা একটু ভালনারেবল, তাই না? যেমন রাতের বেলা একটু বের হইতে আমরা ভয় পাই। তারপরে ধরেন অনেক ঝড় হলো, ঝড়ের মধ্যে পাখি আঘাতপ্রাপ্ত হলো, ওই পাখিটা কিন্তু ওর সিচুয়েশনটা অনেক ভালনারেবল। কেমন? ওই সিচুয়েশনটা ভালনারেবল। তো এটাও যাচ্ছে না আমাদের আনসারের সাথে। নিচেটা আসে ইনকিউরেবল, মানে যেটাকে হচ্ছে গিয়ে কিওর করা যায় না, আরোগ্য সম্ভব না যেটা, সেটা হচ্ছে ইনকিউরেবল। তার মানে এই 3টা অপশন, 4টার মধ্যে এই 3টা অপশন হচ্ছে গিয়ে বাতিল হয়ে যাচ্ছে। 4th অপশন হচ্ছে গিয়ে ইনকরিজিবল। ইনকরিজিবল। এখন আমরা হচ্ছে কি করব? এটা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেখতে পাচ্ছেন, যে যাকে চেঞ্জ করা যায় না বা যা চেঞ্জ করা যায় না, এটা যদি ইনকরিজিবল হয়, একই সাথে সাথে আমরা শিখে ফেলবো যে যা চেঞ্জ করা যায়, যা পরিবর্তনশীল, যা পরিবর্তন করা সম্ভব, তাকে আমরা কি বলবো? ইদার হচ্ছে করিজিবল বলবো, করিজিবল বলবো, অর হচ্ছে চেঞ্জেবল। হ্যাঁ, চেঞ্জেবল, অল্টারেবল, চেঞ্জেবল or corrigible। সো আপনাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পরীক্ষাতে এটা দিয়েছে। এটা কোথায়? কম্বাইন্ড অফিসার ক্যাশ 2023 সালের পরীক্ষাতে এটা এসেছে। আপনাকে দিয়েছে যে যাকে পরিবর্তন করা যায় না সে যদি ইনকরিজিবল হয়, সাথে সাথে আমরা এটাও পড়ে ফেলবো যে যেটাকে পরিবর্তন করা যায় ওইটাকে কি বলবো? আমরা হচ্ছে বলবো যে করিজিবল। ওকে, ওইটাকে বলবো হচ্ছে গিয়ে করিজিবল। কেমন? সো 4টা অপশন ধরে ধরে 4টার অর্থই আমরা হচ্ছে পড়ে ফেললাম, সাথে এটার মতো অ্যান্টোনিম সিনোনিমের মতো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও পড়ে ফেলবো। একটা আসলো, এটা যদি এমন হয় এটার উল্টাটা কি, ওইটাও আমরা হচ্ছে পড়ে ফেলবো। কেমন? করিজিবল শেষের কবিতা। থ্যাংক ইউ সো মাচ। যারা করিজিবল হচ্ছে আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 120 জন আপনারা দেখছেন, প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, একটু পরে আমরা আরো মজা করে শিখবো। কেমন? আরো মজার মজার কিছু শিখবো। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে দেখেন
ওয়ান হু ওয়ার্কস ফর দ্য গুড অফ আদার্স, একটা মানুষ যে হচ্ছে অন্যের ভালোর জন্য কাজ করে তাকে কি বলে? ওয়ান হু ওয়ার্কস ফর দ্য গুড অফ আদার্স তাকে কি বলে? মানে পরোপকারী আর কি, অন্যের উপকার করে বা অন্যের জন্য হচ্ছে গিয়ে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য গুড অফ মানে অন্যের কল্যাণের জন্য যারা কাজ করে তাকে কি বলা হয়? ফার্স্টে দেখেন অ্যান্টাগনিস্ট আছে। অ্যান্টাগনিস্ট কি? আমরা যখন হচ্ছে কোনো একটা মুভি দেখি বা কোনো একটা ধরেন উপন্যাস পড়ি, উপন্যাসে দেখবেন যে যে নায়কটা ওইটা বা মেইন ক্যারেক্টার বা যে নায়ক যে মেইন ক্যারেক্টারটা বা হচ্ছে গিয়ে ধরেন ফিমেলই হইলো বা মেইন ক্যারেক্টারটা ওইটা হলো প্রোটাগনিস্ট। হ্যাঁ, ওইটা হলো প্রোটাগনিস্ট। মেইন যে লিড ক্যারেক্টারটা ওইটা হলো প্রোটাগনিস্ট। আর যেটা হচ্ছে ভিলেন ক্যারেক্টারটা থাকে বা মেইন ক্যারেক্টার বা লিড ক্যারেক্টারের এগেইনস্টে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। কেমন? অ্যান্টাগনিস্ট এটা কিন্তু পরীক্ষাতে আসে। প্রোটাগনিস্ট কি, অ্যান্টাগনিস্ট কি, এটা খুবই সহজ ভাষায় বললাম, লিটারেরি টার্ম ইউজ করলাম না, আপনাদের মতো আপনাদের জন্য খুব সহজ ভাষায় এটা বললাম। কেমন? সো হচ্ছে আমরা কি করব যে চারটা অপশনের অর্থ একসাথে ধরে ধরে পড়ে ফেলবো। দেখা গেছে যে আমি হয়তো 8টা দিয়েছি, আপনি এর মধ্যে 32টা শব্দের অর্থ আপনার আজকে শেষ হয়ে যাবে। হয়তো 8টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 32টার মতো শব্দের অর্থ আজকে বা তারও বেশি 40টার মতো হইতে পারে শব্দের অর্থ আজকে আমরা শিখে যাব এই ক্লাসে। কেমন? তো প্রোটাগনিস্ট বলেছি, এখানে প্রথম অপশন এসেছে হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট তো হবেই না, অ্যান্টাগনিস্ট কখনোই অন্যের ভালোর জন্য কাজ করে না, পারলে আরো প্রোটাগনিস্টের ক্ষতি করে, পারলে আরো প্রোটাগনিস্টের ক্ষতি করে। সো অ্যান্টাগনিস্ট হবে না, এটা বাদ। অ্যান্টাগনিস্ট যখন আমরা শিখলাম তার সাথে সাথে প্রোটাগনিস্টটাও শিখে ফেলবো, এটাও ইম্পর্টেন্ট। আগেও বলেছি যে আবারও বলছি যে ব্যাংকের পরীক্ষাতে লিটারেচার থেকে হয়তো কোন বই কে লিখছে কোন চরিত্র কোথাকার এটা আসে না, কিন্তু লিটারেচারের যে ছোট ছোট ডিভাইসেস গুলো ওগুলো আসে। বিভিন্ন রকমের কবিতা আছে, যেমন হচ্ছে জাপানিজ একটা কবিতার স্টাইল আছে হাইকু, এটা হচ্ছে খুবই 14টা ওয়ার্ডে মনে হয় কবিতাটা লিখতে হয়। এখন আপনাকে হয়তো বলবে না যে এই কবিতাটা, এই হাইকু কবিতাটা কে লিখছে, বাট আপনাকে এটা জিজ্ঞেস করবে যে যে এই 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 ফর্মের কবিতাটাকে কি বলে, যে এই এতটুকু এই পার্টিকুলার ওয়ার্ডের এই কবিতাটাকে কি বলে। হাইকু, হাইকু কবিতাতে হয়তো সম্ভবত 14টা ওয়ার্ড থাকে। জাপানিজ একটা হচ্ছে গিয়ে ফর্ম অফ পোয়েট্রি। এখন আপনাকে কি করতে হবে? হাইকু স্টাইলটা সম্পর্কে জানতে হবে। আরিফ খান আপনি, আমি আছি, আপনাকে স্বাগতম। আচ্ছা ঠিক আছে, সিয়ামুল হকও জয়েন করেছেন। আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন তাই না? তো একটু কথা বলে নিই, তারপরে আমরা হচ্ছে আনসার আসছে। অনেকে অলরেডি উত্তর করেছেন, তার আগে আমরা একটু এগুলো হচ্ছে প্রতিটা ওয়ার্ড ধরে ধরে শিখি, তাহলে আমাদের আজকে ক্লাসে অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যাবে। এরকম প্রতিদিন ক্লাসে যদি আমরা ভোকাবের সাথে থাকি, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে বছর শেষে আপনাদের মানে ভোকাবের ঝুলিটা পুরো হয়ে গেছে, অনেকগুলো শব্দ আপনারা হচ্ছে শিখে ফেলেছেন। কেমন? সো হচ্ছে এটা কি বলবো যে অ্যান্টাগনিস্ট তো এটা গেল। অ্যাগনোস্টিক হচ্ছে গিয়ে যে সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স নিয়ে কনফিউজড, গডের এক্সিস্টেন্স নিয়ে মানে কখনো মনে হয় আছে, কখনো মনে হয় নাই। যদি কখনো আমাদের সাথে একটু অন্যায় টন্যায় হয় তখন আমরা বলি যে বিধি তুমি কোথায়, তুমি কি আসলে আছো? আবার যখন হচ্ছে আমাদের সাথে অনেক ভালো হয়, ও মাই গড, আল্লাহ আল্লাহ এটা করছে, এটা বলে। সো অ্যাগনোস্টিক হচ্ছে এরকম, ভালো কিছু হইলে গডকে বিলিভ করে, খারাপ কিছু হইলে বিলিভ করে না। কনফিউজড, আছে কি নাই গডের অস্তিত্ব নিয়ে, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে কনফিউজড, সে হচ্ছে অ্যাগনোস্টিক। আর অ্যাথেইস্ট হচ্ছে, সে হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে কনফিউজড না, সে হচ্ছে বিশ্বাসই করে না। অ্যাথেইস্ট হচ্ছে সে বিশ্বাসই করে না। সো আমরা তো ধরেন এইভাবে পরীক্ষাতে যখন আমরা সঠিক উত্তরটা না জানি, আমরা ভুল উত্তরটা জানলেও কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাই। কেমন? তো যেটা বলছি যে আমাদের মানে কেমন যেন কমেন্ট করছেন আপনারা, নার্ভাস করে দিয়েন না আমাকে। হ্যাঁ, জাপানি পোয়েম হাইকু 14 লাইন্স, 14 লাইন্স না সৌরভ পল, 14 লাইন্স না, 14 লাইন না, ওইটা হচ্ছে সনেটের কথা বলছেন। অক্টেট অ্যান্ড সেক্সটেট, 14 লাইনেরটা হচ্ছে সনেট। কেমন? ওয়ার্ড খুবই ছোট, ছোট ছোট কিছু ওয়ার্ড দিয়ে খুবই 1-2 লাইনের হচ্ছে কবিতা লিখতে হয়, ওটা হচ্ছে গিয়ে হাইকু স্টাইল। আপনারা একটুখানি গুগল করলেই জেনে যাবেন বা কবিতার এক্সাম্পল পেয়ে যাবেন।
আর আপনি যেটা 14 লাইনের বলছেন এটা হচ্ছে আপনার সনেট, যেটাতে হচ্ছে গিয়ে অক্টেট, শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে অক্টেট আর সেস্টেট। প্রথম 6টা স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জায় 6টা লাইন থাকে, দ্বিতীয় স্ট্যান্জায় হচ্ছে 8টা লাইন থাকে। কেমন? সো সনেট কি, এটাও হচ্ছে গিয়ে আমরা করব, এটাও আমরা হচ্ছে গিয়ে জানবো। তো হয়তো শেক্সপিয়ারের একটা সনেট তুলে দিয়ে বলবে না যে সনেট 64 বা 56 বা 51 এটা কার লেখা, এটা হয়তো আপনাদেরকে ব্যাংকে জিজ্ঞেস করবে না, বাট আপনাকে জিজ্ঞেস করবে সনেট কি। সো এগুলো আমরা পড়ে ফেলবো। কেমন? আর হচ্ছে গিয়ে আপনার দেখেন, তো যেটা বলছিলাম যে অনেক সময় 4টা অপশনের মধ্যে হয়তো আমরা কারেক্ট আনসারটা জানি না, বাট ভুল উত্তরটা জানি। যেমন প্রথমটা অ্যান্টাগনিস্ট তো হবেই না, অ্যান্টাগনিস্ট তো আরো অপকারী, এটা ধরেন আমি জানি। তৃতীয়ত আমরা জানি যে অ্যাগনোস্টিক, এটাও আমরা জানি, আর অ্যাথেইস্টও জানি। তার মানে এই 3টা তো হচ্ছেই না, হবে হচ্ছে গিয়ে altruist. altruist is the one যে হচ্ছে গিয়ে মানুষের ভালো করে। কেমন? যে হচ্ছে ভালো, মানুষের ভালো করে, সে হচ্ছে altruist. ওকে, সৌরপল, অক্টেভ and sextet, yeah. সৌরপল, ইউ আর রাইট। সো আমরা হচ্ছে হাইকু স্টাইলের কবিতার সাথে সাথে সনেটটাও একটু শিখে ফেলবো। ডিফারেন্ট ফর্ম অফ পোয়েট্রি, এপিক আছে, ব্যালাড আছে, ওড আছে, ওগুলো আমরা শিখে ফেলবো। কেমন? তারপরে হচ্ছে অ্যাডমিশন কথা আপনারা হচ্ছে আপনার কমেন্ট একটুখানি একটু টেক্সট করে জেনে নেন, বা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্টে, দেখেন এখানে ফোন করেও জেনে নিতে পারেন। মৃদুল হক। কেমন? তো হচ্ছে আসি, এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে ভুল আনসারটা, সঠিক আনসারটা আমরা জানি না, বাট ভুল আনসার গুলো যখন জানবো তখনও আমরা হচ্ছে আনসার করতে পারবো। সো এর মধ্যে কিন্তু অনেকগুলো আমরা ওয়ার্ড মিনিং শিখে ফেলেছি অলরেডি, অনেকগুলো, মাত্র 4টা প্র্যাকটিস করেছি, বাট এর মধ্যে অনেকগুলো ওয়ার্ড মিনিং আমরা শিখে ফেলেছি। সো দেখেন, হ্যাভিং নো বিগিনিং অর এন্ড টু ইটস এক্সিস্টেন্স, এটা হচ্ছে যখন আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য পড়েছিলাম, এটা আমার খুবই ফেভারিট, বারবার এখান থেকে রেফারেন্স দেই। তো উনি একটা কথা বলেছিলেন যে মানুষের জীবনের পরিণতি আসলে জীবনে নাই। হ্যাঁ, মানে আমাদের জীবনের যে শেষ পরিণতি, এটা আসলে জীবনে নাই, মরণের পরে হয়তো থাকলেও থাকতে পারে। ইটার্নাল আলামিন, ইয়াস, ইটার্নাল ইজ দা রাইট আনসার। রিপা বিশ্বাস হচ্ছে অগ্নিকন্যাকে মেনশন দিয়েছেন। রনি মজুমদার, ইয়া, আলট্রুইস্ট, পরোপকারী, এক্স্যাক্টলি। শেখ মিলন আহমেদ, ইটার্নাল, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস হচ্ছে গিয়ে 4-এর এ দিয়েছেন, থ্যাংক ইউ। যারা এ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এখন ইটার্নাল কেন? কারণ আমরা জানি যে আমরা মৃত্যুর পরেও অলমোস্ট সব ধর্মেই বিশ্বাস করা হয় যে আমাদের মৃত্যুর পরেও একটা জীবন আছে। কেমন? মৃত্যুর পরেও একটা জীবন আছে। যেমন হচ্ছে ইসলাম ধর্মেও একটা জায়গা আছে কোরআন শরীফে, যে মানুষ বেহেশতে বা হচ্ছে গিয়ে আপনার জাহান্নামে যাওয়ার আগে একটা জায়গায় রাখবে, ওই জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নাই। এরকম একটা সিচুয়েশন আছে, জান্নাতও না জাহান্নামও না। কেমন? আবার খ্রিস্টানরা বিলিভ করে যে এরকম একটা প্লেস আছে, ওইটাকে বলে লিম্বো, মানে জান্নাতও না জাহান্নামও না, এরকম একটা প্লেস আছে লিম্বো। তো হচ্ছে আমরা সব ধর্মে কম বেশি হচ্ছে আফটার লাইফ বিলিভ করি, তাই না? সো ইটার্নাল হচ্ছে এই কারণেই, কারণ ধরেন আমাদের মৃত্যুটা যখন হবে, এরপরে তো আমাদের পরবর্তী লাইফ আছে, মানে বিভিন্ন ধর্মে এটা বিশ্বাস করা হয়, আপনি বিশ্বাস করেন আর না করেন, এই কারণে এটাকে হচ্ছে ইটার্নাল বলে। আমরা বলি না ইটার্নাল পিস, যখন আমরা ইটার্নাল পিসের কথা বলি তখন শুধুমাত্র আমাদের বেঁচে থাকতে যে পিসের কথা বলি ওইটা না, মানে জীবিত এবং মৃত, বাঁচার মানে জীবিত থাকা অবস্থা এবং মৃত্যুর পরে, এবং দুই অবস্থাতে আমরা হচ্ছে পিস কামনা করি। কেমন? সো চিরন্তন, এক্স্যাক্টলি, ইটার্নাল হচ্ছে চিরন্তন। সো হ্যাভিং নো বিগিনিং অর এন্ড টু ইটস এক্সিস্টেন্স, তো আমাদের যেহেতু এক্সিস্টেন্সের শেষটা কোথায় আমরা জানি না, মৃত্যুর পরেও আমাদের শুরু আছে, সো এটাকে আমরা হচ্ছে কি ইটার্নাল বলতে পারি। ওকে, অবসকিওর হচ্ছে কি খুবই মানে রহস্যময়, অবসকিওর, ধোঁয়াশাযুক্ত, ভেরি অ্যাম্বিগিউয়াস। অবসকিওর যখন শিখবো, এটার সাথে সাথে অ্যাম্বিগিউয়াস কথাটাও শিখবো। কেমন? অবসকিওরের সাথে সাথে অ্যাম্বিগিউয়াস কথাটাও শিখবো। ভেরি অবসকিওর, ইউনিভার্সাল তো হচ্ছে সার্বজনীন, জানেনি। আর ইমেজারেবল হচ্ছে যেটা পরিমাপ করা যায় না। ইমেজারেবল হচ্ছে যেটা পরিমাপ করা যায় না, এটার সাথে পরিমাপের চেয়ে বেশি সম্পর্ক, যেরকম তার চেয়েও বেশি হচ্ছে গিয়ে সম্পর্ক সময়ের সাথে। ইমেজারেবল, অপরিমেয়, এটার চেয়েও বেশি সম্পর্ক হচ্ছে আপনার ইটার্নালের সাথে, কারণ
এটাকে ইটারনালটাও হচ্ছে গিয়ে এটা অপরিমেয়, বাট হচ্ছে এই এক্সিস্টেন্সটা সময়, ইটস রিলেটেড টু টাইম, মানে এটার কোনো আগামাথা নাই, শুরু আর শেষ নাই। ওকে, এই কারণে ইটস ইটারনাল। সো আমরা হচ্ছে গিয়ে 4টা শব্দের অর্থ একসাথে শিখলাম। সো বেসিক্যালি আমরা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখলাম, 4টা শব্দের অর্থ শিখলাম, 5টা শব্দ এখানে গেল, তার সাথে আরেকটা অ্যাড করেছি, সেটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস, এটা পরীক্ষাতে আসে বারবার। সো এটার মধ্যে একটা কোয়েশ্চেনের মধ্যে আমরা 6টা ভোক্যাব শিখে ফেলেছি। এইভাবে হচ্ছে শিখবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। এরপর আসি যে আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে 6টা ওয়ার্ড মিনিং বা ভোক্যাব শিখে ফেলেছি, কেমন? তারপরে দেখি ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ অফ ব্যাড ফর্ম। এটাকে কি বলে? ব্যাড ফর্ম। এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা আসলে আমার পছন্দ হয় নাই, কিন্তু এটা পরীক্ষাতে এসেছে যে জনতা ব্যাংকের আরসি পরীক্ষাতে, হ্যাঁ, আরসি 2023 সালে যে পরীক্ষা হয়েছিল এখানে এসেছিল ব্যাড ফর্ম না এক্স্যাক্টলি, এটা একটু টেকনিক্যাল আর ডিফিকাল্ট ফর্মে ইউজ হয়, এক্স্যাক্টলি নট ব্যাড ফর্ম। জার্গনস আসলে অতটা ব্যাড ফর্ম না, বাট কোয়েশ্চেন যেহেতু আসছে আমরা এইভাবে প্র্যাকটিস করি, নো প্রবলেম। এটা হচ্ছে গিয়ে আমরা ইয়া করি, কাইন্ডলি আপনারা হচ্ছে গিয়া, ভাই আমি একটু পানি খাই, ঠিক আছে? আচ্ছা আপনারা এটা আনসার করেন, আমি একটু পানি খাই। অনেকে জার্গন কমেন্ট করছেন, অনেকে হচ্ছে জার্গন কমেন্ট করছেন। হ্যাঁ, 5-এর এ শাহজাহান কমেন্ট করেছেন, 5-এর এ। জার্নালিজমের একটা টার্ম, তামান্না সুলতানা বিথি, আসলে এটা শুধুমাত্র জার্নালিজমের টার্ম না, এটা যে কোনো প্রফেশনেরই জার্গন হইতে পারে, মেডিকেল প্রফেশনের জার্গন হইতে পারে, বিজনেসের জার্গন হইতে পারে। যেমন আমরা যখন বলি যে আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ইউ, হ্যাঁ, এটা যখন বলি এই ইন্টারেস্টটা আমরা আমরা তো নর্মালি বলি যে কোনো আগ্রহ নেই, বাট যখন ব্যাংকের লোকেরা এটাকে ব্যবহার করে তখন ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, তাই না? ইন্টারেস্ট মানে যখন হচ্ছে ব্যাংকের লোকেরা ব্যবহার করে, এই ইন্টারেস্টটা আমরা হচ্ছে গিয়ে আগ্রহ বলতে বোঝাই, বাট ব্যাংকের লোকেরা যখন এইটাকে ব্যবহার করে তখন এটাকে বলে সুদ, তাই না? সো কিছু টেকনিক্যাল টার্ম আছে সব প্রফেশনে, শুধুমাত্র জার্নালিজমে না। যারা লতে পড়ে তাদের হচ্ছে গিয়ে অ্যামিকাস কিউরে একটা ইয়ে আছে, জার্গন আছে, অ্যামিকাস কিউরে একটা জার্গন আছে না, বা ফ্রেজ আছে, এটা হচ্ছে ওদের ল রিলেটেড জার্গন। আমরা নর্মালি ইন্টারেস্টকে এক হিসেবে জানি, বাট বিজনেস পিপলরা এটাকে বা হচ্ছে ব্যাংক পিপলরা এটাকে বলে সুদ হিসেবে। সো এই যে মানে পার্টিকুলার কিছু টার্ম, টেকনিক্যাল টার্ম, এটা যেটা শব্দটা ওইটার অর্থটা হয়তো প্রকাশ করে না, বা ওইটার আলাদা একটা মিনিং আছে, প্রফেশন ওয়াইজ একটা মিনিং আছে, ওইটাকে আমরা জার্গন বলতে পারি, কেমন? ভাইয়া ইয়াটা কি চলে গেল? আচ্ছা ঠিক আছে, এনিওয়ে। সো জার্গন যারা হচ্ছে গিয়ে আনসার করেছেন তাদের উত্তরটা হয়েছে, বাট এটা আসলে একটু হচ্ছে গিয়ে ব্যাড ফর্ম না ল্যাঙ্গুয়েজের, এটা একটু টেকনিক্যাল রাদার। এটা হচ্ছে ব্যাড ফর্ম বলার চেয়ে এটা একটু টেকনিক্যাল ফর্ম বলা বেশি উত্তম, টেকনিক্যাল বলা বেশি উত্তম, তাই না? যেমন মেডিকেল প্রফেশনের কিছু জার্গন আছে, যে যেমন আমাদের বললো যে কি স্যানিটাইজার, প্যান্ডেমিকের সময় তো হচ্ছে ওই যে প্যান্ডেমিক, তারপর লকডাউন, এগুলো হচ্ছে গিয়ে এক রকমের জার্গন। বর্তমান সময় হচ্ছে পলিটিক্যাল একটা জার্গন খুবই যাচ্ছে, সেটা হচ্ছে মব জাস্টিস, কেমন একটা যাচ্ছে না যে মব জাস্টিস, আবার ফ্যাসিস্ট, এগুলো হচ্ছে পলিটিক্যাল জার্গন। মব জাস্টিস এটা হচ্ছে গিয়ে রিসেন্টলি এটা আমরা খুব বেশি প্র্যাকটিস করছি, তো এইটা হচ্ছে গিয়ে পলিটিক্স এর জার্গন। আবার যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের পার্টিকুলার কিছু জার্গন আছে, যারা জার্নালিস্ট আছে তাদের পার্টিকুলার কিছু জার্গন আছে। যেমন হচ্ছে আমরা যারা লিটারেচারে পড়ি, আমরা আমরা পড়েছিলাম যে হচ্ছে গিয়ে অ্যানাগনোরাইসিস, পেরিপেশিয়া, তারপর হচ্ছে গিয়ে রাইজ ইন অ্যাকশন, ফলিং অ্যাকশন, এগুলো যখন পড়েছি। তারপরে কি পড়েছি? কন্ট্রাপান্টালিজম, যারা মিউজিকের তারা এই কন্ট্রাপান্টালিজমটা পড়ে। তো এই কন্ট্রাপান্টালিজমটা কিন্তু আমরা সাধারণ মানুষরা প্র্যাকটিস করি না, লিটারেচার এবং মিউজিকের লোকজন এটাকে হচ্ছে প্র্যাকটিস করে। তো তাদের জন্য জার্গন এইটা। আবার ওই যে প্রথমে যেটা বললাম যে ব্যাংকিং এ ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে সুদ, বাট আমরা নর্মালি কথা বলার সময় এটা আমরা বলি না, সো এই ইন্টারেস্টটা হচ্ছে ব্যাংক জার্গন আর বিজনেস জার্গন হইতে পারে, কেমন? তো আপনারা এখন বুঝতে পেরেছেন ম্যান্ডেট, আলামিন, কোর্ট অফ ফ্রেন্ড, সৌরভ পাল, ইয়া, অ্যামিকাস কিউরে।
এটা বলেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো জার্গনটা আসলে ব্যাড ফর্ম না, এটা একটু টেকনিক্যাল ফর্ম। যে কোনো প্রফেশনের এই হচ্ছে ফর্মগুলো বা টার্মগুলো থাকতে পারে, এবং ওই প্রফেশনের মানুষগুলোই এটার অর্থ ভালো বোঝে, কেমন? যেটা আমাদের জন্য বোঝাতে একটু টাফ। অন্য প্রফেশনে যেমন মেডিকেলে যারা পড়েন, আপনাদের যে মেডিকেল জার্গন গুলো ওগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। আবার আমরা লিটারেচারের যে জার্গন গুলো বলছিলাম ওগুলো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। আয়াম্বিক, পেন্টামিটার, এই টাইপের ওয়ার্ড বা জার্গন গুলো আমরা লিটারেচারে ব্যবহার করে থাকি, তাই না? আপনারা হচ্ছে কি বি কমেন্ট করেছেন, 5-এর বি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যারা 5-এর বি কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বাকিগুলো দেখি যে রেটরিকটা কি হইতে পারে দেখি। রেটরিক হচ্ছে, ধরেন নির্বাচনের সময় আমাদের কথার মাধ্যমে কনভিন্স করে না যারা হচ্ছে নির্বাচনে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, এবং তাদের কথা শুনে আমরা হচ্ছে গিয়ে কনভিন্সড হয়ে ভোট দিয়েও দেই অনেক সময়, যে আমি এটা করব এই সেই। তো এই যে কথার মাধ্যমে যে আপনি কনভিন্স করে কোনো কিছু একটা হাসিল করলেন, কোন একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে রেটরিক। এখন রেটরিক এটা যখন পলিটিশিয়ানরা এটা করে, সেটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। সৌরপল ম্যাম, আপনার ক্লাসে বেশ নতুন কিছু শিখতে পারি, থ্যাংক ইউ সো মাচ, আরো শিখবেন। তো হচ্ছে পলিটিক্যাল রেটরিক, এটা বাক বৈদগ্ধ, ইয়া এক্স্যাক্টলি, ভেরি ডিফিকাল্ট বাংলা। ওর চেয়ে রেটরিকটা অনেক সহজ। তো হচ্ছে ধরেন মানে যে হচ্ছে কথার মাধ্যমে কনভিন্স করে কোনো কিছু একটা হাসিল করতে পারে। এখন এই রেটরিকটা সত্যিও হইতে পারে, মিথ্যা হইতে পারে, আবার হচ্ছে গিয়ে আপনার খুবই ট্রিকিও হইতে পারে। সো পলিটিক্সের লোকজনরা ভোটের আগে যে প্রচার প্রচারণাগুলো চালায় ওগুলো হচ্ছে পলিটিক্যাল রেটরিক। ওকে, সো রেটরিকটা আমরা শিখে ফেললাম। আর পেদান্টিক মানে কি, এটা আপনারা হচ্ছে কমেন্ট করবেন। আর ভার্বাটিমটাতে আসছি, যে ধরেন আমি একটা কথা আজকে আপনাদেরকে বললাম, বলার পরে আপনি হুবহু এই কথাটা কপি করে আরেকজনকে বললেন, এটা হচ্ছে ভার্বাটিম। ইউ আর সেইং ইট ভার্বাটিম, মানে ও আমাকে এই কথাটা বলেছে তোমার ব্যাপারে। এটা বলতে গিয়ে আপনি হুবহু ও যা বলেছে এটা আপনাকে ওকে কপি করে বললেন, ওইটা হচ্ছে ভার্বাটিম। একেবারে হুবহু বলা, ওইটাই হচ্ছে ভার্বাটিম। ওকে, কমিউনিকেশনকে অ্যারিস্টটল রেটরিক বলেছিলেন। কমিউনিকেশন ইজ কাইন্ড অফ, তামান্না সুলতানা বিথি, এক্স্যাক্টলি, ইটস ওয়ান কাইন্ড অফ রেটরিক। বিকজ হচ্ছে কমিউনিকেট আমরা যে করি, আমরা তো হচ্ছে গিয়ে কনভিন্স করার জন্য করি, তো এবং হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সার্টেন ওয়েতে করি যেন মানুষ হচ্ছে গিয়ে আমাদের মানে পারসুয়েড করার জন্য করি না। সো ইয়া, দ্যাটস কারেক্ট টু। ওকে, আপনাদেরকে বলেছি যে পেদান্তিকের অর্থটা কমেন্ট করতে। পেদান্তিক মানে একটু পারফেকশনিস্ট টাইপের। হ্যাঁ, ওয়ান হুইজ কাইন্ড অফ এসে দোলা কপি পেস্ট, ইয়া। আর ভার্বাটিম হচ্ছে মুখে মুখে আপনি বললেন। আর হ্যাঁ, লেখার সময়ও আপনি যে প্লেজারাইজ করেন অনেক সময়, হুবহু ধরেন কারো একটা আর্টিকেল থেকে মেরে দিলেন, তার মানে ইউ আর রাইটিং ইট ভার্বাটিম, একজনের সরাসরি কপি করছেন, ভার্বাটিম। জানি না শাহজাহান, আপনি জানেন না, আচ্ছা সমস্যা নাই। আপনার পেদান্তিক হচ্ছে পার্সন হু ইজ লাইক, মানে ছোট ছোট ডিটেলসে অনেক অনেক খেয়াল করে, মানে কাইন্ড অফ পারফেকশনিস্ট। স্মল ডিটেলসে সে হচ্ছে গিয়ে খেয়াল করে, and he is kind of perfectionist. Okay, a pedantic, we can call him a perfectionist. Okay, pedantic, verbatim, rhetoric, jargon. So আমরা এখানে আসলে চারটা মানে একটা প্র্যাকটিস করতে গিয়ে চারটা ভোক্যাব আবার শিখে ফেললাম। সো আজকে অনেকগুলো ভোক্যাব আমাদের শেখা হয়ে যাচ্ছে, ক্লাস শেষে দেখবেন যে অনেকগুলো ভোক্যাব আমরা শিখে ফেলেছি, কেমন? এরপরে আসি নেক্সট ওয়ান, আ পারসন উইথ আ বিউটিফুল অ্যান্ড এলিগ্যান্ট হ্যান্ডরাইটিং। এটা অনেক ইন্টারেস্টিং, যেটা আমি মোটেও না, আমার হ্যান্ডরাইটিং আমি নিজেও বুঝি না, বাট দেয়ার আর পিপল যাদের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, তাদেরকে কি বলে? আচ্ছা, আমরা দেখি কোয়েশ্চেন 6। আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করেন, মানে কমেন্ট গুলো অনেক স্লো যাচ্ছে, আমার মোবাইলেও অনেক স্লো আসছে একটু। অমিত সাহা, আদাব ম্যাম, কেমন আছেন? ভালো আছি অমিত, আপনাকে স্বাগতম, আপনাকে মিস করছিলাম এতক্ষণ। ক্যালিগ্রাফার আলামিন, জানাতুল ফেরদৌস বলছেন 6-এর এ। হ্যাঁ, সঞ্জয় মন্ডল বলছেন 6-এর এ, থ্যাংক ইউ সো মাচ। যারা 6-এর এ বলছেন ক্যালিগ্রাফার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ক্যালিগ্রাফার বলে। এখন বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অপোজিট মিনিংটাও শিখবো। যার হ্যান্ডরাইটিং সুন্দর তাকে যদি ক্যালিগ্রাফার বলে, যার হ্যান্ডরাইটিং অনেক ভয়ঙ্কর তাকে কি বলে? যার হ্যান্ডরাইটিং অনেক ভয়ঙ্কর, awful, one who has awful handwriting. A person with a beautiful and elegant handwriting, এটা যদি হয় ক্যালিগ্রাফার। with an a person with an awful handwriting, তাকে আমরা কি বলবো? ক্যাকোগ্রাফার। এই যে দেখতে পাচ্ছেন, ক্যাকোগ্রাফার হচ্ছে আমি, আমার হ্যান্ডরাইটিং অনেক ভয়ঙ্কর। তো যার হ্যান্ডরাইটিং অনেক অফুল সে হচ্ছে ক্যাকোগ্রাফার। কেমন? ঠিক আছে। কাউয়ার্ড ঠ্যাং, আলামিন, হ্যাঁ আমার হ্যান্ডরাইটিং ইজ কাইন্ড অফ কাউয়ার্ড ঠ্যাং, বগের ঠ্যাং। সো যার হাতে লেখা কাউয়ার্ড ঠ্যাং, বগের ঠ্যাং, তাকে বলা হয় ক্যাকোগ্রাফার। ওকে, ক্যাকোগ্রাফার। যার হ্যান্ডরাইটিং আমার মতো খারাপ তাকে বলা হয় ক্যাকোগ্রাফার। ওকে, যার হ্যান্ডরাইটিং সুন্দর তাকে ক্যালিগ্রাফার বলে। বাট আ পারসন উইথ অ্যান অফুল হ্যান্ডরাইটিং তাকে বলা হয় ক্যাকোগ্রাফার। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন এটা? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো। আমার মতো ক্যাকোগ্রাফার কে কে আছেন? আর যাদের হ্যান্ডরাইটিং সুন্দর তারা কে কে আছেন? হাত তোলেন। মানে স্যালুট টু ইউ যাদের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর। বাট আমার মতো ক্যাকোগ্রাফার কে কে আছেন যার হ্যান্ডরাইটিং অনেক বাজে? ক্যাকোগ্রাফার ইজ দ্য ওয়ার্ড। ইয়া, তেলাপোকা লেখা। আমার একটা মেয়ে আছে 5 বছরের, ওর নাম মায়াবতী। ও আমার হ্যান্ডরাইটিং দেখে বলে কি, মাম্মা তোমার হ্যান্ডরাইটিং ডগ পুপির মতো। ডগ পুপির মতো। সো আই এম আ ক্যাকোগ্রাফার। ওকে, আমরা বলেছিলাম যে একই সাথে সাথে অপোজিট মিনিংটাও পড়ে ফেলবো, তাহলে আমাদের অনেকগুলো ভোক্যাব প্র্যাকটিস করা হয়ে যাবে। সো যার লেখা অনেক বিউটিফুল অ্যান্ড এলিগ্যান্ট তাকে আমরা ক্যালিগ্রাফার বলি, বা যার লেখা আমার মতো জঘন্য তাকে আমরা ক্যাকোগ্রাফার বলি। সাথে সাথে আমরা বাকি ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলবো, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে একই সাথে সাথে অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখে ফেলা। সো collier, collier or collier যেটাই বলি, collier or collier, এটা হচ্ছে কোল মাইনে, কোল মাইন ওয়ার্কার, কয়লার খনিতে যারা কাজ করে তাকে collier or collier or collier বলতে পারি। collier, ওকে, যারা কয়লার খনিতে কাজ করে তারা হচ্ছে collier। আর কোরিওগ্রাফার তো ওই যে দেখেন ডান্স করে বা ফ্যাশন শোতে যারা আমাদেরকে হচ্ছে ইনস্ট্রাকশনস দেয়, ওরা হচ্ছে কোরিওগ্রাফার। আর ক্যাটোগ্রাফার হচ্ছে যে হচ্ছে মানচিত্র লিখে। ক্যাটোগ্রাফার হচ্ছে যে মানচিত্র লিখে। কেমন? সৌরভ পাল হচ্ছে আমারটা সুন্দর। ও কুডোস টু ইউ। এমডি আলমগীর কবির আপনার হ্যান্ডরাইটিং সুন্দর। মন উদাসী আপনি ভালো আছেন, দ্যাট মিনস আপনাদের সবার হ্যান্ডরাইটিং সুন্দর। ও না, বাজে যারা তারা হাতটা তুলছেন। ও নো, আই ফিল পিডি অন ইউ পিপল। হ্যান্ডরাইটিং আর সুন্দর হইলো না, আমার বাচ্চার সাথে আমাকে প্র্যাকটিস করতে হয়, তাও ঠিক হয় না। ওকে, সো এই সাথে সাথে আমরা বাকি ওয়ার্ড গুলো শিখে ফেললাম। ক্যালিগ্রাফার শিখেছি, ক্যাকোগ্রাফার শিখেছি, কলিয়ার শিখেছি, কোরিওগ্রাফার শিখেছি, কার্টোগ্রাফার যেটা হচ্ছে মানচিত্র লিখে। সো আমরা হচ্ছে 1 2 3 4 5 5টা, একটা কোয়েশ্চেনের সাথে সাথে 5টা ভোকাব শিখে ফেলেছি। কেমন? মোহাম্মদ আবরার যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরকেও ভালো লাগে। এনিওয়ে, তো হচ্ছে আমরা একটার সাথে সাথে 5টা ভোক্যাব শিখে ফেলেছি। কেমন? সো মুভিং অন, এইভাবে এইভাবে আমরা পড়বো। এইভাবে পড়লে আমাদের পড়াটা অনেক ভালো হবে, হেল্প হবে। হোয়াটস রং উইথ ইউ? যাও। ওকে, 100-year-old man is called, ওকে, সেঞ্চুরিয়ান। এটা সেঞ্চুরি দেখলে মনে হয় সেঞ্চুরিয়ান বলতে ইচ্ছা করে, তাই না? মোহাম্মদ আবরার আপনি ভালো আছেন? আবরার কি আজকে চোখে দেখতে পাচ্ছে? প্রতিদিন আবরার একটু একটু ভুল করে, আমার কানা ছাত্র, বাট আমার প্রিয় কানা ছাত্র। 7-এর বি 7-এর ক মোহাম্মদ আবরার দিয়েছেন। এই যে আমার আবরার কানা আবার ভুল করে ফেলেছে, আমার প্রিয় আবরার কানা আবার ভুল করে ফেলেছে। 7-এর ক 7-এর ক, সেঞ্চুরি দেখার পর পর আমাদের হচ্ছে সেঞ্চুরিয়ান বলতে ইচ্ছা করে, তাই না? সেঞ্চুরিয়ান, আমার মনে আছে এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকের একটা এডিতে এসেছিল পরীক্ষাতে 22 সালে। আমাকে
হচ্ছে একজন ইনবক্স করেছিল যে এটার অর্থ সেঞ্চুরিয়ান দিয়েছে, হয়েছে না? তো সেঞ্চুরি যেহেতু রিলেটেড টু 100, এই কারণে অনেকেই হচ্ছে গিয়ে সেঞ্চুরিয়ান দিয়েছে, তাই না? এটা বাংলাদেশ ব্যাংকের এডি 2022 সালের প্রশ্ন। এটার সাথে রিলেটেড আমরা অনেকগুলো কোয়েশ্চেন আজকে শিখে ফেলবো, অনেকগুলো ভোক্যাব শিখে ফেলবো। আবরার কানা আলামিন, ইয়াস, আমার প্রিয় আবরার কানা। তো হচ্ছে 7-এর বি হচ্ছে স্বর্ণালী আক্তার, 7-এর বি সেন্টেনারিয়ান। আম্বিকা রয়, আম্বিকা একটু ভুল হয়ে যাচ্ছে, ইট শুড বি সেন্টেনারিয়ান। আলহামদুলিল্লাহ ম্যাম মনোদেশী, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সেন্টেনারিয়ান যারা দিয়েছেন রনি মজুমদার, সেতু পারভিন, রিক্তা আক্তার, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ঠিক উত্তর দিয়েছেন। কেমন? আপনারা হচ্ছে ঠিক উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে সেন্টেনারিয়ান। ওকে, গোল্ডেন ম্যাচ, সিলভার ম্যাচ, সেঞ্চুরিয়ন এগুলো কিছু না, এটা হচ্ছে সেন্টেনারিয়ান। আবার যে মানুষগুলো ধরেন 100 থেকে 110 বছর বাঁচে, এদের এজ রেঞ্জটা হচ্ছে এরকম 100 থেকে 109 সম্ভবত, 109 বা 10, এদেরকে বলা হয় সেন্টেনারিয়ান। বাট 110 থেকে 120 যারা বাঁচে ওদেরকে সুপার সেন্টেনারিয়ান বলে। হ্যাঁ, যাদের এজ হচ্ছে 110 থেকে 120 পর্যন্ত ওদেরকে বলা হয় কি? সুপার সেন্টেনারিয়ান। আপনারা কি বুঝতে পারছেন? ওদেরকে বলা হয় কি? সুপার সেন্টেনারিয়ান। ঠিক আছে, সুপার সেন্টেনারিয়ান। এই সেন্টেনারিয়ানের সাথে একটা সুপার যোগ করে দিলে যাদের বয়স 110 থেকে 110 এর বেশি তারা হচ্ছে সুপার সেন্টেনারিয়ান। ওকে, ম্যাম শুড বি, রনি মজুমদার ম্যাম শুড বি সেন্টেনারিয়ান। না না না, আমি এত বছর বাঁচতে চাই না, আমি বুড়া হয়ে বাঁচতে চাই না, আমি ইয়াং থাকতে থাকতে মারা যেতে চাই। কারণ বুড়া বয়সে আবার কে টানবে আমাকে, কে দেখবে বলেন? ইয়াং থাকতে থাকতে মারা যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ সেন্টেনারিয়ান, কখনোই চাই না। ওকে, ঠিক আছে, এবার আসি, একটু মনোযোগ দেন। একটা এজ লিমিট আপনারা দেখেন, একটা এজ লিমিট দেখেন, দেখার পরে আমরা একটু শিখি যে কেউ যদি ধরেন 10 থেকে 19 বছর পর্যন্ত বাঁচলো, তাকে কি বলে জানেন? তাকে বলে হচ্ছে ডেনারিয়ান। আবার এই এজ লিমিটটা যদি 20 থেকে 29 হয় তাদেরকে আমরা বলি ভাইসেনারিয়ান। আবার এই এজ লিমিটটা যদি 30 থেকে 39 হয় সে হবে ট্রাইসেনারিয়ান। ট্রাই মানে 3, CENARIAN, ট্রাইসেনারিয়ান। এরকম করে করে ধরেন ডট 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 ডট, যদি আপনার 60 থেকে আপনার না 50টা আপনি দেই, 50 থেকে 59 বছর বয়স যাদের, তাদেরকে বলা হয় কুইনকোয়া কি জানো? কুইনকোয়া, আগে লিখি QUINQUA, কুইনকোয়াজেনারিয়ান, GENARIAN, কুইনকোয়াজেনারিয়ান। সো 50 থেকে 59 বছর যারা বাঁচে তারা হচ্ছে কুইনকোয়াজেনারিয়ান। সো 10 থেকে 19 হচ্ছে ডেনারিয়ান, 10 থেকে 19 ডেনারিয়ান। আমাদের জেনজি, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে। 10 থেকে 19 হচ্ছে ডেনারিয়ান, 10 থেকে 29 হচ্ছে ভাইসেনারিয়ান, 20 থেকে 29 ভাইসেনারিয়ান, যেগুলো হচ্ছে আমাদের, আমরা হচ্ছে ভাইসেনারিয়ান, আমরা হচ্ছে ভাইসেনারিয়ান। আল্লাহ বয়স বলে দিছি। 30 থেকে 39 হচ্ছে ট্রাইসেনারিয়ান, ট্রাইসেনারিয়ান। 50 থেকে 59 হচ্ছে কুইনকোয়াজেনারিয়ান, QUINQUAGENARIAN, কুইনকোয়াজেনারিয়ান। 100 বছর যে বাঁচে, 100 থেকে 110 বা 109, 100 থেকে 109 হচ্ছে সেন্টেনারিয়ান, আর 110 থেকে 120 হচ্ছে সুপার সেন্টেনারিয়ান। ওকে, 110 থেকে 120 সুপার সেন্টেনারিয়ান, 100 থেকে 109 সেটা হচ্ছে সেন্টেনারিয়ান, 10 থেকে 19 ডেনারিয়ান, এটা ইম্পর্টেন্ট। 20 থেকে 29 যেহেতু আপনাদের বয়সী মানুষজন, চাকরি খুঁজছি আমরা, সো এই এজটাও ইম্পর্টেন্ট, ভাইসেনারিয়ান। 30 থেকে 39 ট্রাইসেনারিয়ান, যেহেতু 50 একটা মাঝামাঝি জায়গা আছে, এটাও আসতে পারে পরীক্ষাতে, কুইনকোয়াজেনারিয়ান। ওকে, কুইনকোয়াজেনারিয়ান।
আলামিন, হ্যাঁ আপনি আমার বয়স জেনে গেছেন। আই এম ইয়েট টু বি 30। সো আমি হচ্ছি ভাইসেনারিয়ান। ভাইসেনারিয়ান, ওকে। উই আর ভাইসেনারিয়ান মোস্টলি, এক্স্যাক্টলি। যারা আমরা চাকরির জন্য পড়াশোনা করছি আমরা সবাই হচ্ছে ভাইসেনারিয়ান, ওকে। সো দেখেন আমরা অনেকগুলো ভোক্যাব শিখে ফেলেছি, এর মধ্যে অনেকগুলো শিখে ফেলেছি ভোক্যাব। এখানে 1 2 3 4 5 6 6টা শিখেছি, সুপার সেন্টেনারিয়ান দিয়ে 6টা শিখে ফেলেছি। সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে, কিছু শিখতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। Moving on to the next slide. Okay, দেখেন select the appropriate word for expressing the sentence one who cannot be corrected. এটা তো আমরা পড়েছি incorrigible, এটা তো হচ্ছে গিয়ে আমরা পড়েছি incorrigible, one who cannot corrected এটা সম্ভবত আমরা করে ফেলেছি। So moving on, এটা হচ্ছে decision that cannot be taken back. The sentence can be expressed by which of the following word? যেটা হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশের যে মানে বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল এক্সাম 2022 তে এসেছে। এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। অনেকক্ষণ আমরা বয়স নিয়ে গবেষণা করেছি, এখন আমরা আবার আসি। নাও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ওকে। আফসানা হোসেন, ওয়ালাইকুম সালাম। আফসানা ম্যাম, আপনি ভালো আছেন? ওকে, গ্রেট ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ, 8 রিক্ত আক্তার আছে, 9-এ চলে যেছে সঞ্জয়। আল্লাহ, আপনার কমেন্টে চলে গেছে সঞ্জয়, আমি দুঃখিত। irrevocable, irrevocable, irrevocable. সো 9-এর হচ্ছে গিয়ে আনসারটা হবে irrevocable, ওকে। irrevocable, irrevocable. rigid হচ্ছে একটা মানুষ যে অনেক স্ট্রং, মানে একটু কাঠখোট্টা টাইপের, রিজিড। একটা রিজিড পার্সোনালিটি, স্ট্রং কাঠখোট্টা টাইপের পার্সোনালিটি যেটা, ওইটা হচ্ছে রিজিড। তারপরে অর্ডার তো আপনারা জানেন, আর ব্রিফ হচ্ছে অনেক সংক্ষিপ্ত। অর্ডার তো জানেন আপনারা, ব্রিফ হচ্ছে সংক্ষিপ্ত। সো এটা হবে হচ্ছে irrevocable, মানে ডিসিশন দ্যাট ক্যানট বি টেকেন ব্যাক। আর হচ্ছে যদি হচ্ছে কোন একটা ডিসিশন হচ্ছে টেক ব্যাক করা যায়, তাহলে আমরা কি বলবো? এটাকে রিভোকেবল। ওইটাকে কি বলবো? রিভোকেবল। সো এটার সাথে আরেকটা শিখে ফেললাম, যে ডিসিশনটা আমরা হচ্ছে গিয়ে একবার দিয়ে ওইটা আবার চেঞ্জ করার সুযোগ আছে, ওইটা হচ্ছে রিভোকেবল। বা ডিসিশন যেটা একবার দিয়ে চেঞ্জ করার সুযোগ না, ওটা হচ্ছে ইরিভোকেবল। ইরিভোকেবল, ওকে। থ্যাংক ইউ সো মাচ এমডি মামুন মাহমুদ। যারা যারা উত্তর করেছেন, রনি মজুমদার, মোহাম্মদ আবরার অপরিবর্তনীয়, ইয়েস। অপূর্ব রয় ম্যামের ক্লাসগুলো কি সেভ থাকে? হ্যাঁ, আমাদের পেজে পাবেন, সেভ থাকে। অপূর্ব রয়, দেখে নিতে পারেন। ওকে, মুভিং অন। Moving on, so a lyric poem mourning for the death of an individual is called, দেখেন প্রবাসী কল্যাণ ব্যাংক 2021 সালে এসেছে অফিসার ক্যাশ। বলেছিলাম আপনাদেরকে কেন যে মানুষ বলে যে ব্যাংকে লিটারেচার থেকে প্রশ্ন হয় না। লিটারেচার থেকে প্রশ্ন হয়, আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমি আপনাদের অনেক পড়াতে পারবো অফলাইনে স্পেশালি, কারণ অনলাইনে এত ডিটেলসে পড়ানো সম্ভব হয় না। প্লাস মানে অফলাইনের একটা সুবিধা কি, যে ধরেন কোন একটা কবিতা আবৃত্তি করে করে বা দেখিয়ে দেখে পড়ানো পসিবল, বাট অনলাইন ক্লাসে এত সময় থাকে না, খুবই লিমিটেড টাইম। এই কারণে হচ্ছে আমরা এইভাবে পড়াতে পারবো না। স্টিল আই এম হ্যাপি, এটা দেখে অনেকেই 9-এর এ করছেন, 10-এর বি করছেন। স্বর্ণালী আক্তার 10-এর এ করেছেন, মোহাম্মদ আবরার 10-এর বি করেছে। এস এ দোলা বলেছেন হচ্ছে এলইজি, এক্স্যাক্টলি এলইজি। যারা যারা আনসার করেছেন তাদেরকে স্বাগতম। A lyric poem mourning for the death of an individual is called এলিজি। হ্যাঁ, এলিজি ইন কান্ট্রিজ চার্চের একটা কবিতা আছে, ওইটা কাইন্ডলি আপনারা দেখে নিতে পারেন। এটা একটা শোক গাথা, কেউ মারা গেছে তাকে নিয়ে যে কবিতাটা লেখা হয় সেটা হচ্ছে এলিজি। আবার মৃত ব্যক্তির কবরের উপরে কিছু লেখা থাকেন, ওইটা আবার এপিটাফ। হ্যাঁ, মৃত ব্যক্তির কবরের উপরে দেখবেন যে কিছু কিছু লেখা থাকে, ওইটা হচ্ছে এপিটাফ। হ্যাঁ, এপিটাফটাও আপনাদের পরীক্ষাতে আসে। মৃত ব্যক্তির কবরের উপরে দেখবেন বিভিন্ন কবরস্থানে গেলে, বা ওই যে মুভিতে দেখবেন খ্রিস্টানদের কবরের উপরে কোনো না কোনো কিছু লেখা থাকে। যেমন হচ্ছে আপনার পিবি শেলির কবরের উপর লেখা ছিল কর্কোডিয়াম, মানে হার্ট অফ দ্য হার্টস, হার্ট অফ দ্য হার্টস। এই যে পিবি শেলির কবরের উপরে যে কর্কোডিয়াম বা হার্ট অফ দ্য হার্টস লেখা, ওইটাকে বলে হচ্ছে এপিটাফ। আসাদুর রহমান আসাদ, এক্স্যাক্টলি এপিটাফ। তো
কোন মৃত ব্যক্তিকে নিয়ে কবিতা লিখছেন, আপনি একটা শোক গাথা লিখছেন, সেটা হচ্ছে এলিজি। আর কবরের উপর যে কিছু একটা লেখা থাকে ওইটা হচ্ছে এপিটাফ। আপিটা না আলামিন, এপিটাফ, EPITAPH, এপিটাফ। ওকে, এপিটাফ, ইয়া। সো আমরা এলিজির সাথে সাথে এপিটাফটাও পড়ে ফেলবো, কেমন? এখন আসি ওড। ওড হচ্ছে, ধরেন ওড যেমন আপনার প্রেয়সীর চোখ আপনার অনেক পছন্দ হইলো, এইটাকে সেলিব্রেট করে, এইটাকে বন্দনা করে আপনি একটা কবিতা লিখলেন, সেটা হচ্ছে ওড। ওকে, তারপরে এই যে যেমন আমরা বলি না, একটি ধানের শীষের উপর দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই যে ছোট্ট একটা জিনিসকে এত চমৎকার ভাবে আপনি বন্দনা করছেন, এটা হচ্ছে ওড। ওকে, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা ছিল সলিটারি রিপার। ওখানে একটা হচ্ছে কৃষক মহিলা কাজ করছিলেন আর গান গাচ্ছিলেন মনের সুখে। তো ওই গানটাকে কি বলেছেন, মানে ওয়ার্ডসওয়ার্থ এইভাবে এক্সপ্লেন করছেন যে no nightingale did ever chant, no nightingale did ever chant, মানে ওই কৃষক ভদ্রমহিলার যে গান গাচ্ছিলেন, এই মিউজিকটা বা এই গানটা এত মিষ্টি সুরে গাচ্ছিলেন যে কোনো নাইটিঙ্গেল পাখিও কখনো এত মিষ্টি সুরে গান গায় নাই। সো ইটস ওয়ান কাইন্ড অফ ওড, মানে কাউকে সেলিব্রেট করে তাকে বন্দনা করে একটা কবিতা লেখা, সেটা হচ্ছে গিয়ে ওড। ওকে, সো ওডটা আমরা শিখে ফেললাম। তারপর হচ্ছে ব্যালাড। ব্যালাড হচ্ছে আপনার, এটা আপনার কোন একটা কাহিনী বর্ণনা করা থাকে, একটু ওইটা একটু মিউজিক্যাল টোনে করা হয়, এবং এটা হচ্ছে যে চারটা চারটা স্ট্যান্জা বা লাইনে হচ্ছে গিয়ে ভাগ করা থাকে। এই চারটা লিখলেন, আবার একটু গ্যাপ দিয়ে আবার চারটা, এরকম বিভিন্ন স্ট্যান্জায় ভাগ করা থাকে। আর কারো কারো বিরক্ত গাথাও থাকতে পারে, বা কোনো একটা স্টোরিও আপনি বলতে পারেন। এটা হচ্ছে ব্যালাড। যেমন হচ্ছে রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, স্যামুয়েল টেইলর কলরিজের রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, সেটা হচ্ছে একটা ব্যালাড। আবার ব্যালাড হচ্ছে একটু মাঝে মাঝে একটু স্ট্যান্জা ভাগ ভাগ করে লেখা হয়। বাট এপিকও হচ্ছে গিয়ে লং পোয়েম। ইটস নট নেসেসারি যে এটার মিউজিক্যাল গুণ থাকতে হবে, এটার কোনো মানে নাই। ব্যালাডের মধ্যে একটা মিউজিক্যাল কোয়ালিটি থাকতে হবে, বাট এপিকের মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে না। প্লাস এপিক হচ্ছে স্ট্যান্জা বা লাইনে লাইনে ভাগ ভাগ করে করে লেখার প্রয়োজন নাই, এক টানে লিখে যায় কোন একটা বীরকে নিয়ে। যেমন এপিক অফ গিলগামেশ সম্ভবত প্রথম এপিক লেখা হয়েছিল। এটা হচ্ছে ওরাল ট্রেডিশন থেকে এসেছে, যেমন আমাদের দাদি নানিদের সময় যে আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন রাজার কাহিনী বর্ণনা করতো, অনেক এর মধ্যে অনেক ইয়া থাকতো, নায়ক থাকতো, হিরো থাকতো, একটা কোনো বীর থাকতো, বীরত্ব গাথা থাকবে এখানে। কোন একটা বীর এসে উদ্ধার করে নিয়ে গেল, ধরেন নায়িকা হচ্ছে রাক্ষসের কাছে বন্দী ছিল, তারপরে একটা বীর এসে রাক্ষসকে মেরে তারপরে নায়িকাকে নিয়ে গেল। সো হচ্ছে গিয়ে এপিক অনেকটা এরকম, এখানে হচ্ছে বীরত্ব গাথা থাকে। এন্ড এটাও হচ্ছে লং পোয়েট্রি, অনেক 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 লং। যেমন হচ্ছে গিয়ে হোমারের ওডিসি অ্যান্ড ইলিয়াড। ওকে, হোমারের ওডিসি অ্যান্ড ইলিয়াড সেটা হচ্ছে আপনার এপিক। আর ব্যালাড হচ্ছে একটু স্ট্যান্সা ভাগ করা থাকে। এপিক আর ব্যালাডের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যালাডের একটা মিউজিক্যাল অ্যাবিলিটি থাকে বা কোয়ালিটি থাকে, বাট ব্যালাডের মধ্যে এটা থাকে না। ওকে, সো আমরা এপিক কি, ব্যালাড কি, তারপরে হচ্ছে গিয়ে ওড কি, এগুলো হচ্ছে গিয়ে শিখলাম, তাই না? তারপরে আমরা হচ্ছে একটু মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে একটু ধারণা নিব। কে লিখছে, কোথা থেকে লিখছে, এগুলো না, ওগুলো নিয়ে আমরা একটু ধারণা নিব। আপনারা বাসায় পড়ে নিবেন, মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে একটু আইডিয়া নিবেন। আবার হচ্ছে হাইকু বলেছি, ওইটা নিয়ে একটু আইডিয়া নিবেন। ডিফারেন্ট ফর্ম অফ পোয়েট্রি সার্চ দিয়ে এটা পড়বেন। তারপরে আপনাদের পরীক্ষাতে, বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষাতে এসেছিল যে স্ট্রিম অফ কনসিয়াসনেস কি। স্ট্রিম অফ কনসিয়াসনেস কিন্তু একটা লিটারেচারের থেকে কোয়েশ্চেন এসেছে। সো এখানেও দেখেন লিটারেচার থেকে কোয়েশ্চেনটা এসেছে। কোথায় এসেছে? প্রবাসী কল্যাণ ব্যাংকে। হ্যাঁ, সো ব্যাংকে কিন্তু আপনার লিটারেচার থেকে প্রশ্ন হচ্ছে। বাট একটাই সুখের বিষয় হচ্ছে বিসিএস এর মতো এত ডিটেলসে বিভিন্ন পিরিয়ড ধরে ধরে পড়তে হবে না। কিছু লিটারি ডিভাইস সম্পর্কে অবশ্যই জানতে হবে, যেমন মিটার কি, রিদম কি, অ্যালিটারেশন কি। হ্যাঁ, বিভিন্ন কনসোনেন্ট রিপিট হচ্ছে একটা সাউন্ড, পার্টিকুলার রিপিট হচ্ছে অ্যাসোনেন্স কি, অ্যালিটারেশন কি, অ্যালেগরি কি, এই টার্মগুলো আপনাদেরকে একটু জানতে হবে। ওকে, ভার্জিল, ইয়া, কাঠগোলাপ, ব্যালাড হচ্ছে গীতিকা। হ্যাঁ, ও আচ্ছা, স্টিকার আপনারা কাইন্ডলি হচ্ছে আমাদের স্টিকার কমেন্ট করবেন, সো দ্যাট আমাদের রিচটা একটু বাড়ে, কেমন? ওকে, 10 এর বি দিয়েছেন কারা কারা? এলইজি, তাই না? থ্যাংক ইউ সো মাচ যারা 10 এর বি দিয়েছেন। সো 10 এর বিটা তো আমরা করলাম, এর সাথে সাথে ওট শিখেছি, ব্যালাড শিখেছি, এপিক শিখেছি, এপিটাফ শিখেছি। সো 5-6টা ভোক্যাব আমাদের এখানে হয়ে গেল। মানে হচ্ছে এটা তো ইয়াতে এসেছে,
মানে ওয়ান অফ সাবস্টিটিউশন এসেছে, সো এটা তো ভোক্যাবের মধ্যেই আমরা ধরে নিব, তাই না? ভোক্যাবের মধ্যে ধরে নিব। সো হচ্ছে চেতনা প্রবাহ রীতি, সৌরপাল এক্স্যাক্টলি। স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে চেতনা প্রবাহ রীতি। যেমন আমরা কথা বলতে গিয়ে যে এক টপিক থেকে জাম্প করে এক টপিকে যাচ্ছি, আরেক টপিকে যাচ্ছি, চিন্তা করার সময় তো এইভাবে চিন্তা করি। সো হচ্ছে এইভাবে, এটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। রাইটাররা যখন লিখছে তাদের চেতনার প্রবাহ হচ্ছে চিন্তার, মানে একটা টপিক থেকে উনি জাম্প করে আরেকটাতে যাচ্ছে, আরেকটাতে যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। ওকে, তো এটাও কিন্তু আপনাদের পরীক্ষাতে এসেছিল। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হিসেবে এসেছে, সো আমরা এটা ভোকাবের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এই টার্মগুলো আপনাদের আসবে পরীক্ষাতে, অনেক গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে পড়বেন, কেমন? এবং চেষ্টা করব যে লিটারেচার থেকে যেহেতু প্রশ্ন হচ্ছে, আমি হয়তো একদিন লিটারেচার নিয়ে একটা ডিটেলস ক্লাস রাখবো, সেখানে আমি পোয়েট্রির কিছু এক্সাম্পল রাখবো, মানে স্লাইডের মধ্যে ইনক্লুড করে দিব। এটা হয়তো বা আবৃত্তিও করবো। এটা হচ্ছে কি আমরা মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে তারপর হচ্ছে পড়বো, দেখবেন যে অনেক মনে থাকবে। বাট যেহেতু আজকের ক্লাসটা লিটারেচার ক্লাস না, এই জন্য এটা থেকে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কেমন? লিটারেচারের জন্য আমি একটা আলাদা ক্লাসই চাই। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে স্টিকার কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। রিপা বিশ্বাস, বিশ্বাস সাধনা, অনেক ধন্যবাদ। ওকে, এখন আমরা নাও মুভিং টু দ্য নেক্সট স্লাইড। আ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, এটা হচ্ছে ওয়ান অফ সাবস্টিটিউশন। এটাকে কি বলে? আ হেটার অফ নলেজ। নলেজকে হেট করে এরকম মানুষ আছে, ও মাই গড। আই লাভ নলেজ, বাট যারা হচ্ছে নলেজকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, অনেক লাভ করে, তাদেরকে বলে ওয়ান কাইন্ড অফ ফিলোসফার। হ্যাঁ, যেমন হেটার আছে নলেজের, যারা নলেজের প্রতি এক্সট্রিম প্যাশন আছে, তারা ইটস ওয়ান কাইন্ড অফ ফিলোসফার। ওকে, রিক্তাক্তা কার গাছে সব ফুল নিয়ে আসলেন আপু? হ্যাঁ, উনি অনেকগুলো ফুল কমেন্ট করেছে স্টিকারে। তো হচ্ছে আ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, philologist, misogynist, misologist, or bibliophile. Philologist, misogynist, misologist, or bibliophile. 11 নাম্বারটা একটু কষ্ট করে কমেন্ট করেন। 11 নাম্বারটা একটু কষ্ট করে কমেন্ট করেন। ওকে, 11 এর ডি, 11 এর ডি, 11 এর ডি, আই গেস ডি। মিসোলজিস্ট, মিসোলজিস্ট। অনুকূল ঘোষ, আপনাকে ধন্যবাদ। যারা মিসোলজিস্ট দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, যারা মিসোলজিস্ট দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যে যাদের হচ্ছে মিসোজেনিস্ট হচ্ছে যারা মেয়েদেরকে অনেক হেট করে। আপনি দেখবেন যে আমার ক্লাসের মধ্যে অহেতুক কিছু মানুষ এসে বকা দিয়ে যায় না, ওরা হচ্ছে মিসোজেনিস্ট। আর বিবলিওফাইল হচ্ছে যার বইয়ের প্রতি অনেক ফ্যাসিনেশন, মানে বই অনেক ভালোবাসে, সে হচ্ছে বিবলিওফাইল, কেমন? আর ফিলোলজিস্ট হচ্ছে আপনার যে যে হিস্ট্রি স্টাডি করে, হিস্ট্রি এবং লাইক ওয়ান কাইন্ড অফ লাইক হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, এটা লিটারেচারের মাধ্যমে স্পেশালি। যেমন হচ্ছে গিয়ে শেক্সপিয়ারের সময় আমরা দাও দি এগুলো হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, বাট এখন তো এগুলো ইউজ করি না। তো এই যে ভাষার যে বিবর্তন এবং এই হিস্ট্রিটা, এইটা নিয়ে যে পড়াশোনা করে, সে হচ্ছে ফিলোলজিস্ট। হ্যাঁ, আর হচ্ছে মিসোজেনিস্ট তো বলেছি যে আপনার মেয়েদেরকে দুই চোখ দিয়ে দেখতে পায় না, মেয়েদেরকে গালিগালাজ করে, মেয়েদেরকে নিয়ে যাদের প্রবলেম, তার হচ্ছে মিসোজেনিস্ট। আর বিবলিওফাইল হচ্ছে যার হচ্ছে বই পড়তে অনেক ভালো লাগে, বইয়ের প্রতি এক্সট্রিম প্যাশন আছে। ওকে, আর হচ্ছে গিয়ে মিসোলজিস্ট ইজ দ্য ওয়ান যেটা হচ্ছে আ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং। আর যে হচ্ছে নলেজকে অনেক লাভ করে, উইজডম, নলেজকে অনেক বেশি গুরুত্ব দেয়, সে হচ্ছে একটা ফিলোসফার। ওকে, মি বিবলিওফাইল, এসে দোলা, ভেরি গুড। যারা হচ্ছে বই অনেক পছন্দ করেন। ওকে, রুবেল হোসেন, all details option to write sentence. আচ্ছা, বুঝি না। ও, আমরা হচ্ছে কি প্রতিটা একটু ডিটেলসে পড়লাম না? সো এখানে যখন আমরা পড়লাম যে বইকে যারা ভালোবাসে না, এটা শিখতে গিয়ে এটাও শিখলাম যে বইকে যারা ভালোবাসে তারা কে, আর এটাও শিখলাম বিবলিওফাইল কারা, ফিলোলজিস্ট কারা, মিসোজেনিস্ট কারা, আর মিসোলজিস্ট কারা। ওকে, মিসোজেনিস্ট আর মিসোলজিস্টের মধ্যে যেন গুলিয়ে না ফেলি, দুটো একেবারে পার্থক্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওকে, মুভিং অন। সো এটা হচ্ছে মিসোলজিস্ট, কেমন? The study of meter, rhythm and intonation of a poem is called as, এটা কি? Prosody, allegory, scansion, assonance. Prosody,
এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কোন পরীক্ষাতে এসেছে দেখেন, এটা হচ্ছে গিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট এসেছে। তো এডি রিলেটেড যে পোস্টগুলো ওগুলো দেখবেন যে অনেকটা ব্যাংকের প্যাটার্নে কোয়েশ্চেন হয়। সো হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটাও আমরা পড়ে ফেলবো, যেহেতু ব্যাংকে এই টাইপের প্রশ্ন আসে, এডি রিলেটেড যে এক্সাম গুলো, এই পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন আসে, আমরা এগুলো পড়ে ফেলবো। হ্যাঁ, সরপর ফিলোসফি লাভ অফ উইজডম, এক্স্যাক্টলি। ওকে, এটা একটু দেখেন। আমরা এখন 12 নাম্বারটা কষ্ট করে একটু কমেন্ট করেন, এখন আসছে না, এটা একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে এটার কারেক্ট আনসার কি হবে। এটা কি প্রোসোডি হবে, অ্যালিগরি হবে, স্ক্যানশন হবে, আর অ্যাসোনেন্স হবে? হ্যাঁ, একটু কাইন্ডলি কমেন্ট করেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। এটা হবে প্রোসোডি, এটা হবে হচ্ছে প্রোসোডি। অ্যালিগরি হচ্ছে আপনারা ওই যে প্লেটোর রিপাবলিক যদি পড়ে থাকেন, ওখানে দেখবেন যে প্লেটোর রিপাবলিক অ্যালিগরি অফ কেভ একটা খুব মানে রূপক অর্থে একটা কিছু যে কথাগুলো আমরা বলি, মানে যেটা লেখা আছে ওইটার মধ্যে একটা অন্তর্নিহিত মিনিং আছে। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। ওকে, 12 এর বিশ্বাস সাধনা, হ্যাঁ সবাই, আসাদুর রহমান আসাদ, যারা যারা কমেন্ট করেছেন, সিয়ামুল হক, আমার সব পুরনো ছাত্রদের দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সো আমরা হচ্ছে যারা কমেন্ট করেছেন প্রোসোডি, তাদেরকে স্বাগতম। তো এখন আমরা বলছি যে অ্যালিগরি প্লেটোতে ছিলাম, প্লেটোর রিপাবলিক যারা পড়েছেন ওখানে দেখবেন যে রূপক অর্থে মানে একটা গুহা থাকে, এই গুহার মধ্যে অনেকগুলো মানুষ অনেকদিন ধরে বাস করেছে এবং গুহার বাইরে কিছু কখনোই দেখে নাই। তো হচ্ছে ওর পিছনে ওরা মুখটা সামনে ঘুরে আছে, আর পিছনে হচ্ছে একটু খোলা আলো আসে, আর একটা দেয়াল দেয়া আছে। দেয়ালের পিছন দিয়ে যে মানুষগুলো বা পশু পাখিগুলো চলাফেরা করে, ওরা শুধু ওইটা ছায়া দেখে আইডিয়া করে যে এটা কি। হ্যাঁ, তো রিয়াল ওয়ার্ল্ড ওরা দেখে নাই। সো প্লেটোর অ্যালিগরি অফ কেভ, এটার মধ্যে অনেক গভীর ফিলোসফিক্যাল কিছু কথাবার্তা বলে। এটা আমার হচ্ছে এটা বলতে পারলে অনেক ভালো লাগতো, বাট এত সময় হবে না। খুবই গভীর জীবন বোধ এখান থেকে আপনারা জানতে পারবেন। তো রিকোয়েস্ট করব যে প্লেটোর রিপাবলিকটা অবশ্যই পড়তে এবং এটার অ্যালিগরি অফ কেভ অংশটা অবশ্যই পড়তে। তো অ্যালিগরি হচ্ছে রূপক অর্থে কিছু বলা, মানে যেটা লেখা আছে এটার ভিতরে একটা একটা ইন্টারনাল একটা মিনিং আছে, একটা ইনার মিনিং আছে। ওকে, ওইটা হচ্ছে অ্যালিগরি। আবার অ্যাসোনেন্স হচ্ছে, স্ক্যানিশন হচ্ছে লাইক স্ক্যান করে করে ইউ ডু সামথিং, আর অ্যাসোনেন্স হচ্ছে ওই যে পিটার পাইপার ব্লা 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 একটা আছে না যে থাং টুইস্টার, ওখানে হচ্ছে আপনি রিপিটেশন, কনসোনেন্ট বা ডিফারেন্ট লেটারের যে একটা রিপিটেশন হয়, ওইটাই হচ্ছে আপনার অ্যাসোনেন্স। সো the study of meter rhythms and intonation of poem is called হচ্ছে প্রোসোডি। এখন হচ্ছে গিয়ে মিটার যেরকম হচ্ছে গিয়ে একটু ভাগ ভাগ করে করে শেক্সপিয়ার লিখতেন আয়াম্বিক পেন্টামিটারে, ওইটা আপনাদের দরকার নাই, তাই এক্সপ্লেন করছি না। আবার হচ্ছে গিয়ে রিদম, রিদম হচ্ছে যে আমরা যখন পড়ি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই যে বাঁকে বাঁকে থাকে, এই যে রিদম করে করে পড়ছি, এটা হচ্ছে রিদম। আর আরেকটা হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশন হচ্ছে এরকম একটা জিনিস যে যেটা হচ্ছে আপনার কথার টোন আপনার অনেক সময় অর্থ চেঞ্জ করে দেয়। যেমন আমি যদি বলি যে কেউ যদি আপনাকে ডাকে, আপনি যদি বলেন কি, সেটার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কোনো কিছু আপনি দেখছেন, একজন মারা গেছে আপনার পরিচিত কেউ, ওইটা শোনার পর আপনি বলবেন যে কি, সারপ্রাইজড হয়ে। বাট ওই একই কি কে যদি আপনাকে কেউ ডাকে, আপনি যদি আমাকে ডাকছে কেউ স্বামী, তখন আমি বলবো যে কি। তো এই যে একটা টোন ওঠানামা করে যে অর্থটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে আপনার ইন্টোনেশন। ওকে, এবং এই ইন্টোনেশনের কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কি কে যদি আমি বলি কি, কেউ ডাকলে কিন্তু আমি এইভাবে এটা বলতে পারবো না, কেউ ডাকলে আমাকে বলতে হবে কি। সো এই যে ভয়েসের ওঠানামা, রিদমিক উপায়ে ওঠানামা করা, এটা হচ্ছে আপনার ইন্টোনেশন। সো এই টার্মগুলো আমরা একটু জেনে নিব, এবং এইগুলো নিয়ে যে পড়াশোনা করে। রুবেল হোসেন আপু, মনে থাকে না, কিভাবে মনে সেভ করবো ম্যাম? এই যে ক্লাসটা একটু করেন, একসাথে সবগুলো অর্থ একটু বুঝে পড়ার চেষ্টা করেন। এই যে আমরা একসাথে প্র্যাকটিস করছি না, এইটা দেখলেও কিন্তু আপনার মনে পড়ে যাবে। হয়তো এক্সাক্ট অর্থ মনে নাই, বাট এই যে আমি একটু একটু এক্সাম্পল গুলো দিচ্ছি, এগুলো থেকেও কিন্তু আপনার মনে পড়ার কথা। সো দেখেন, ইনশাল্লাহ রুবেল হোসেন, প্র্যাকটিস করতে করতে একদিন আপনার মনে পড়বে, কোনো প্রবলেম নাই। একদিন একটু পরিচিত হবেন, দ্বিতীয় দিন আবার একটু দেখবেন, তৃতীয় দিন আবার একটু দেখবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। ওকে,
সো হচ্ছে গিয়ে রিপাবলিক পড়েছি সৌরভপাল, থ্যাংক ইউ সো মাচ। রিপাবলিক সবার পড়া উচিত। ওকে, এসে দোলা সাচ এ বিউটিফুল ক্লাস, থ্যাংক ইউ সো মাচ দোলা। আপনি প্রতিদিন অনেক বেশি রেসপন্স করেন, এটা আমাদের অনেক হেল্প হয়, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এখন আচ্ছা, আপনাদের সবার ভালোবাসা এবং বসন্ত ভালো কেটেছে? আমার বসন্তে শুধু গুটি বসন্তে ওঠে নাই, জ্বরে কেটেছে, বাট আশা করি আপনাদের বসন্ত অনেক ভালো কেটেছে। তামান্না সুলতানা বিথি ম্যাম, অ্যাসোনেন্সটা আর একবার বলেন। অ্যাসোনেন্স হচ্ছে যে এই যে আমরা কবিতা পড়তে গিয়ে যে ভয়েসের ওঠানামাটা না, ওই ওই ওঠানামাটাই হচ্ছে অ্যাসোনেন্স। যেমন হচ্ছে ধরেন আমরা হচ্ছে গিয়ে বলি মানে নজরুল ইসলামের কবিতাটা যখন যদি বলি যে চল, আমরা বলতে পারি না চল 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 চল, এটা বলতে পারি না, আমরা বলবো চল 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 ঊর্ধ্ব গগনে বাজি মাদল। এই যে ভয়েসের ওঠানামা, এটাকে যদি আমি খুব স্লোলি বলি অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওই ওই ইয়াটা আসে না যে চল চল চল, তখন কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতার অরাটা বা মিনিংটা প্রকাশ পাচ্ছে না। চল 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 এটা হচ্ছে খুবই মানে জাগরণমূলক, মানে উদ্দীপনামূলক কবিতা, এটা হচ্ছে গিয়ে আপনাকে অনেক এনার্জাইজ করবে, অনেক বেশি এনার্জাইজ করার মতো একটা কবিতা। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এইরকম টোন দিয়ে আমরা পড়বো। এটা না পড়ে যদি আমি বলি চল চল চল, এই যে একটা কবিতার মধ্যে পড়তে গিয়ে যে আমাদের ভয়েসের ওঠানামাটা কখন কতটুকু হওয়া উচিত, ওইটাই হচ্ছে আপনার হচ্ছে ইন্টোনেশন। কেমন, আশা করি এখন বুঝতে পেরেছেন। যেমন আমরা বলছিলাম যে কি, যদি আমি নর্মালি কেউ ডাকে যদি বলি কি, অর্থটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কেউ ডাকতে যদি বলে যে শাম্মী, আমি বলবো কি, তখন কিন্তু অর্থটা থাকে। কেমন, বসন্ত গিয়েছে মাস্টার্স এক্সামে, রিমন আহমেদ, আহারে দ্রুত লয়ের ছন্দ সৌরভ পাল, এক্স্যাক্টলি, মানে মিউজিকেও এটা হয় যে আপনার কি হবে, মানে কথা যে বলবেন এই টোনটা কতটুকু তুলতে হবে কতটুকু নামাতে হবে, এটাই হচ্ছে আপনার ইন্টোনেশন। ওকে, এটাই হচ্ছে ইন্টোনেশন। আশা করি বুঝতে পেরেছেন। সময় থাকলে এক্সাম্পল দিয়ে দিয়ে আরো পড়ানো যেত, বাট যতটুকু বলেছি আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যিনি হচ্ছে জানতে চেয়েছিলেন উনি কি বুঝতে পেরেছেন? ওকে, সো এখন আমরা আসি, আমরা হচ্ছে আজকে প্রোনাউন প্র্যাকটিস করব। এর মধ্যে কিছু পিন পয়েন্ট এরর থাকবে এন্ড আদার থিংস থাকবে। ওকে, পিন পয়েন্ট এরর সব থাকবে না, বাট পিন পয়েন্ট এরর হিসেবে তো ব্যাংকে বেশি আসে। সো দেখা গেছে যে আমরা যে টপিকই পড়াচ্ছি না কেন প্রতিটা ক্লাসে কিন্তু পিন পয়েন্ট এররটা আসতেছে। সো আজকে বেসিক্যালি আমরা প্রোনাউনের উপর ফোকাস করেছি। কেমন, বেসিক্যালি উই ফোকাসড অন প্রোনাউন। তামান্না সুলতানা বিথি, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম বিথি। সো এটা একটু কাইন্ডলি আপনারা ইয়া করতে পারেন যে everybody is expected to attend the afternoon session but the field supervisor, the sales manager and I. ওকে, আবার একটু পানি খাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে আজকে গলায়। মোহাম্মদ আবরার 13 এ ডি, আবরার কানা কমেন্ট করেছে 13 এ ডি, এন্ড আই এম সারপ্রাইজড। কেন আবরার, এখন বলো। এমডি সাকিবুল ইসলাম 13 এ ডি। সো যেহেতু বলে দিয়েছি যে আজকে প্রোনাউন ক্লাস, আপনারা এমনিতেও আন্দাজে অনেকেই আনসারটা কারেক্ট করবেন, বাট আমরা এক্সপ্লেন করে করে পড়বো। কেমন, অনুকূল ঘোষ বলেছেন মি, থ্যাংক ইউ সো মাচ অনুকূল ঘোষ, আপনি আনসারটা সাথে দিয়েছেন। এখন দেখি যে এভরিবডি ইজ এক্সপেক্টেড। দেখেন আমাদের একটা লিস্ট আছে না, সাবজেক্ট প্রোনাউন এন্ড অবজেক্ট প্রোনাউন, ওই লিস্টটা আমরা একটু দেখি, ওই লিস্টটা একটু আমরা দেখি। সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। ওকে, এখন আমরা জানি যে এই যে দেখেন এখানে আই, ইউ, হি, শি, তারপরে ইট, উই, দে, এগুলো সব হচ্ছে আমার প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন এগুলো। কেমন, এটার অবজেক্ট প্রোনাউনটা আমরা দেখি। ইউ এর বেলায় সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন একই। কেমন, এটা মনে রাখবেন, ইউ এর সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউন এক। অবজেক্ট প্রোনাউন গুলো হচ্ছে মি, ইউ, হিম, হার, হিম, হার, ইট, আস, দেম। ইটেরও সাবজেক্ট আর অবজেক্ট প্রোনাউন এক, ইট, আস, দেম।
ডিসকানেক্ট হয়ে গেছে ক্লাস? ও আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। এরপর আমরা দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো, যেমন হচ্ছে মাই, ইয়োর, তারপর হচ্ছে হিজ হার ইটস, হিজ হার ইটস, আওয়ার দেয়ার। আর পজিটিভ প্রোনাউন গুলো হচ্ছে মাইন, পজিটিভ প্রোনাউন, মাইন, ইয়োর্স, yours, his, hers, ours, theirs। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আমরা একটু লিস্টটা মাথায় রাখবো। চলে গেছে কানেকশন? ওকে। সো দেখি যে আমরা যখন পড়বো, প্রোনাউন পড়বো, আমাদের সাবজেক্ট প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এর পজিটিভ ফর্মটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এই ঘুরে ফিরে তিনটা ফর্ম আসবে, সাবজেক্টিভ ফর্ম অথবা অবজেক্টিভ ফর্ম অথবা পজিটিভ আসবে। কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, একটু প্রবলেম হচ্ছিল, আই ডোন্ট নো ওয়াই। ইটস ওকে, ইটস ওকে। সো দেখেন, সাবজেক্ট প্রোনাউনের হচ্ছে আই, ইউ, হি, শি। অবজেক্ট প্রোনাউনের মি, ইউ, হিম, হার, ইট। এটা এই লিস্টটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। সাবজেক্টের পজিশনের পরিবর্তে যে আছে তার পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব, সেখানে আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিব। অবজেক্টের পজিশনে যে বসে ওইটাকে হচ্ছে গিয়ে আমরা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে নিব। আর আপনারা পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আই এম শিওর অলরেডি জানেন। সো ওখানে ওইটা কি আমি বলবো কি? আই থিঙ্ক আপনারা জানেন, তারপরে বলছি। যেমন আই হ্যাভ এ পেন, না, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই মাইটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি নাউনকে মডিফাই করে, এটা হচ্ছে নাউন, এটাকে মডিফাই করেছে। আর আমরা জানি যে প্রোনাউন তো নাউনের পরিবর্তে বসবে। সো যখন পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে এরপরে কোনো নাউন থাকবে না। কেমন? সো দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এই পেনটা, এই নাউনটার পরিবর্তেই তো আমি হচ্ছে গিয়ে এটা বলতেছি, দিস পেন ইজ মাইন, আমার। হ্যাঁ, সো এটার পজিটিভ প্রোনাউনের পরে কোনো হচ্ছে গিয়ে নাউন আসবে না, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আসবে। এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ তো নাউনকে মডিফাই করে। ওকে, সো এখন এটা বাদ দিলাম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্মগুলো আমরা দেখেছি। এবার আনসারে আসি। আনসারে যারা ডি দিয়েছেন তারা কারেক্ট দিয়েছেন। এখন আমরা বলি যে কেন হইলো। এভরিবডি ইজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য আফটারনুন সেশন। এভরিবডি এখানে হচ্ছে সাবজেক্ট, বাট দ্য ফিল্ড সুপারভাইজার, সবার উপস্থিত ছিল, বাট কে উপস্থিত ছিল না? ফিল্ড সুপারভাইজার ছাড়া। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটার পরিবর্তে আমাদের একটা সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া হয়েছে, যেটা হবে না, এটা এখানে একটা অবজেক্টিভ প্রোনাউন নিয়ে আসবে, অবজেক্ট প্রোনাউন নিয়ে আসবে। হ্যাঁ, সাবজেক্ট প্রোনাউন এখানে হবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, বাট ফিল্ড সুপারভাইজার আসে নাই, এবং আমি আসি নাই। ফিল্ড সুপারভাইজার এবং আমি হচ্ছে অবজেক্ট এখানে। এটার পরিবর্তে ফিল্ড সুপারভাইজার এবং আমি, এক্সেপ্ট দ্য ফিল্ড সুপারভাইজার, দ্য সেলস ম্যানেজার অ্যান্ড আই, তিনটা অবজেক্ট এখানে। মানে এভরিবডি এখানে সাবজেক্ট, ফিল্ড সুপারভাইজার, সেলস ম্যানেজার অ্যান্ড মি, এই তিনটা হচ্ছে এখানে অবজেক্ট। সো অবজেক্টের জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে অবজেক্টিভ প্রোনাউনটা বসাবো। কেমন? এখানে অবজেক্ট তিনটা, সাবজেক্ট একটা, field supervisor, sales manager and me should be the correct answer. ওকে, অবজেক্টের জায়গায় এই কারণে আমরা হচ্ছে গিয়ে, অনেক দেওয়া আছে বাট এগুলো কি মনে রাখা দরকার আছে কি প্লিজ জানাবেন। রুবেল হাসান ম্যাডাম, মাস্টার্স বইটাতে অনেক দেওয়া আছে, এত ডিটেলস আপনাদের জানা দরকার নেই রুবেল হোসেন। বাট এই টার্মস গুলো, লিটারেরি টার্মস গুলো কিভাবে হইলো, এটা অ্যাটলিস্ট আমরা হচ্ছে গিয়ে মনে রাখবো। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন বোর্ড প্রপারলি? লাইটসটা অনেক কমে গেছে, তো এই কারণে আই থিঙ্ক আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট নো ওয়ারিজ, উইল বি প্রসিডিং। সো এটা আপনাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু কাইন্ডলি ক্লিয়ার লেখেন। অবজেক্টের জায়গাটাতে বসেছে, এই জন্য হচ্ছে এটা অবজেক্টিভ প্রোনাউন। ওকে, মুভিং অন। যেমন among রূপা, আনুষ্কা and dash there and me there is no secret. সো এটাও বুঝতে পারছেন যে এখানে মিটাই হবে কারেক্ট আনসার, এখানে ভুল আছে। কারণটা আমরা বলছি যে দেখেন, আগেরটা তো ছিল অবজেক্ট, আর এখানে সাবজেক্ট কে? রূপা, আনুষ্কা অ্যান্ড আই। আমরা তো সাবজেক্টের জায়গায় এটা বসেছে, এই কারণে আমরা এখানে অবজেক্টিভ প্রোনাউন মি দিব না, আমরা আই দিব। হ্যাঁ, সো অ্যামং রূপা, আনুষ্কা অ্যান্ড আই দেয়ার ইজ নো সিক্রেট। ওকে,
among Rupa, Anushka and I there is no secret. ঠিক আছে, ক্লিয়ার যারা লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। 14 এর 1 লিখেছেন, 14 এর 1 আসলে হচ্ছে কি 1 না বি হবে, কেমন? 14 এর হচ্ছে বি। অন্ধকার আর অন্ধকার, অন্ধকার দেখা যাচ্ছে এখন না, আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। লিস্টটা আবার দেন প্লিজ, ক্লাসটা শেষে আপনি কষ্ট করে একটু স্ক্রিনশট দিন, হ্যাঁ সময় নষ্ট হবে লিস্টটা দিলে এখন, কেমন? বা আপনি সার্চ করেও হচ্ছে পেয়ে যাবেন, আপনি গুগল করেও এটা পেয়ে যাবেন। 14 এর বি, মোহাম্মদ আবরার থ্যাংক ইউ। আবরার অনেকক্ষণ পরে একটা কারেক্ট আনসার দিয়েছে, among রূপা, আনুষ্কা and I there is no secret, ওকে? কারণ হচ্ছে গিয়ে রূপা, আনুষ্কা এবং আই এই তিনটাই হচ্ছে গিয়ে সাবজেক্ট, এখানে সাবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা বসাবো সেটা অবশ্যই সাবজেক্ট প্রোনাউন বসাবো, এই কারণে আই লিখেছি, মি হবে না, মি হচ্ছে অবজেক্টের জায়গায় হলে আমরা মি বসাতাম, ওকে? Moving on to the next slide. Today, the number of people which enjoy winter sports is that. Today, the number of people which enjoy winter sports is almost double that of 20 years ago. এটা কি হবে দেখেন, 15। 15 নাম্বারটা একটু কাইন্ডলি কমেন্ট করেন, 15 নাম্বারটা একটু কাইন্ডলি কমেন্ট করেন, ওকে? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি হচ্ছে একটা জিনিস লিখি, একটা ইনফরমেশন আপনি আপনাদের দিয়ে রাখি। আর নাম্বার থাকবে যখন, আর নাম্বার যখন থাকবে তখন প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব হবে। দা নাম্বার যখন থাকবে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আ নাম্বার এন্ড দা নাম্বার, বাট আমি লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখবেন। দা নাম্বার থাকলে হচ্ছে প্লুরাল নাউন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল নাউন থাকবে বাট ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, সো 15 নাম্বারটাকে আপনারা আনসার করেছেন। 15 এর বি, 15 এর বি হু, শেখ মিলন আহমেদ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মিলন আহমেদ, আপনি হচ্ছে কি এখানে হু সহ দিয়েছেন, কারণ আমরা একটু দেখি এই স্ট্রাকচারটা দেখতে অনেক ভয়ঙ্কর বাট খুবই ইজি, তাই না? 3 পয়েন্টের এররের প্রবলেম হচ্ছে স্ট্রাকচারটা দেখতে এত ভয় লাগে যে মনে হয় অনেক জায়গায় ভুল আছে, বাট এখানে এখন আপনারা প্রোনাউন পড়ছেন দেখে প্রোনাউনের জায়গাটা কারেক্ট করছেন, বাট যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন সব টপিক থেকে প্রশ্ন পাবেন, তখন আপনার মাথায় হঠাৎ করে কাজ করবে না যে এটা প্রোনাউন থেকে এসেছে, সো তখন আপনি হচ্ছে দা নাম্বার দেখে এখানে ভার্বটা অনেকে ইজের ওখানে কারেক্ট করতে যাবে, অনেকে দ্যাট কারেক্ট করতে যাবে, ওকে? সো একটু রুবেল হোসেন আপু আপনার ক্লাস এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক বেশি রেসপন্স করলে অনেক ক্লাসটা ভালো হয়, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সো এখানে দেখি যে দা নাম টুডে, এখন কি বাদ দিয়ে দিব, মানে 1 ঘন্টা 20 মিনিট হয়েছে অলরেডি, মানে ওটা তো লাইভ থেকে আমরা বের হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছেন, আচ্ছা ঠিক আছে, ইফ আই এম ডান টুডে এখান থেকে তো এন্ড হয় নাই, না আমি